দস্যু মোহনের গল্প যারা ভালোবাসেন তাদের জন্যই এ সপ্তাহের গল্প রমার বিয়ে তৃতীয় পর্ব। প্রতি পর্বের মতো এই পর্বেও আগে কি ঘটেছে তা সংক্ষেপে বলে নেব। তবে আগের দুটি পর্ব শুনে তারপর এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্ব দুটির লিঙ্ক এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। যদি আগের পর্বগুলো আপনাদের শোনা থাকে তাহলে স্কিপ করতে পারেন 3 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানাবেন। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প রমার বিয়ে তৃতীয় পর্ব। আগে যা ঘটেছে। রমার পিতা মিস্টার সোমের আগ্রার প্রাসাদে মুঘল আমলের গুপ্তধন আছে বলে জনশ্রুতি। মিস্টার সোম একটি সাংকেতিক দলিল খুঁজে পান। দলিলটি তিনি তার ম্যানেজারকে দেখালে তিনি কিছুই বুঝতে পারেননি। কিন্তু এরপরই একদিন রাত্রে মিস্টার সোমের ম্যানেজার খুন হয়ে যান। মিস্টার সোমকে আততায়ীরা আহত করে পালায়। পলায়মান আততায়ীকে রমা দূর থেকে গুলি করলে তিনি পড়ে যান, কিন্তু তার দেহ খুঁজে পাওয়া যায় না। পরে ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার স্যানিয়েলের তদন্তে জানা যায় তিনি মিস্টার সোমের গুপ্তধনের সন্ধান পেয়েছেন এবং তা সংবাদপত্রে প্রকাশের জন্য পাঠিয়ে দিয়েছেন। তদন্তে আরও প্রকাশ পায় প্রকৃতপক্ষে মিস্টার সোমের সেক্রেটারি ছিল মোহনের এক সহকারী। সেদিন রাত্রে মোহন তার সহকারীর সাহায্যে মিস্টার সোমের গুপ্ত দলিল নকল করছিল। মিস্টার সোম দেখতে পেলে মোহনের সহকারী তাঁকে ছুরি নিয়ে আক্রমণ করে, কিন্তু ধস্তাধস্তিতে ছুরি সহকারীর বুকে ঢুকে যায় এবং মোহন মিস্টার সোমকে আহত করে পালায়। রমার গুলি মোহনকে আহত করে, কিন্তু রমা তার সন্ধানে আবার সেই স্থানে উপস্থিত হলে মোহন তার নিজের পরিচয় দেয় এবং কিভাবে মিস্টার সোমের সহকারীর মৃত্যু হয় তা বিস্তারিত জানায়। রমা সেক্রেটারির হত্যাপরাধে তার পিতা অভিযুক্ত হতে পারে ভেবে মোহনকে তাদের বাগানের পিছনের একটি ভাঙা ঘরে নিয়ে গিয়ে তোলে এবং সেখানে মোহনের সহকারীর সাহায্যে তার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। কিন্তু এই সব কথা পুলিশ কমিশনারকে জানাবার আগেই মিস্টার স্যানিয়েল মোহন কর্তৃক অপহৃত হয়। শুধু তাই নয়, মোহন কলকাতায় অ্যাসিস্ট্যান্ট কমিশনারের দার্জিলিংয়ের বাংলোয় সুরক্ষিত মিস্টার স্যানিয়েলের পুত্রকে অপহরণ করে। মোহন মিস্টার স্যানিয়েলকে মিস্টার সোমের গুপ্তধন সম্পর্কিত তথ্য সংবাদপত্রে প্রকাশিত করতে বাধা দেয় এবং যতক্ষণ না পর্যন্ত মিস্টার সোমের গুপ্তধন সে স্থানান্তরে সরিয়ে না নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত মিস্টার স্যানিয়েলের পুত্র কেশব মোহনের হেফাজতে থাকবে এই শর্ত দেয়। মিস্টার স্যানিয়েল বাধ্য হয়ে মোহনের কথা মতো চলতে সম্মত হয় এবং চাকরি থেকে 6 মাসের ছুটি নিয়ে তাঁর পুত্রের অনুসন্ধানে ব্যাপৃত হয়। দার্জিলিংয়ে পৌঁছে তিনি জানতে পারেন তার পুত্রকে দস্যুরা একটা বড় সুটকেসে ভরে কলকাতা রওনা দেয়। এরপর কমিশনার বললেন, তাহলে এই দাঁড়াচ্ছে যে দস্যুরা কেশবকে নিয়ে কলকাতা গিয়েছে। হ্যাঁ, এর বেশি বর্তমানে আর কিছুই জানা যাচ্ছে না। মিস্টার স্যানিয়েল অবসন্ন স্বরে বললেন, কি তোমার বেডিং বাঁধা হয়েছে যে, তুমি কি আজই যাচ্ছ নাকি? কমিশনার সবিস্ময়ে প্রশ্ন করলেন। মিস্টার স্যানিয়েল বললেন, এখানে যেটুকু জানবার তা তো জানলাম। এখন দেখি ভাগ্য বিধাতা আমাকে কোন পথে কোথায় নিয়ে যায়। দস্যুরা কলকাতায় গিয়েছে, সুতরাং তারা কলকাতায় আমার পুত্রকে রেখেছে। এই যুক্তির কোনো মূল্য নেই। অতএব এখন সময় নষ্ট করতে আপনি কিছুতেই যে আমাকে অনুরোধ করবেন না তা আমি জানি। আমি রাত্রের মেলেই যাত্রা করছি। কমিশনার সাহেব কিছু সময় নীরবে থেকে বললেন, তুমি নিশ্চয়ই জানো আমরা কেশবকে হারিয়ে কি দুঃখ কি শোক ভোগ করছি। যে মুহূর্তে কেশবের কোনো খবর পাবে আমাদের তার করে জানাতেই যে বিলম্ব করবে না সে আশা নিশ্চয়ই করতে পারি। মিস্টার স্যানিয়েল সলজ্জ স্বরে বললেন, কি বলেন আপনি? কেশব জানে না যে সে মা হারায়নি, বরং মায়ের অধিক আদর যত্নে সে ভাগ্যবান হয়েছে।
কেশবের ওপর আপনাদের দাবি আমাদের দাবিরও যে ঊর্ধ্বে, তা কি আমি কোনোদিন ভুলতে পারি? যদি দয়াময় ভগবানের করুণায় তার কোনো সন্ধান করতে পারি, তবে আমি সর্বাগ্রে আপনাকেই জানাবো। মিস্টার স্যানিয়েল সেই দিন রাত্রের মেলে দার্জিলিং ত্যাগ করলেন। পরদিন সকালে শিয়ালদা পৌঁছে মিস্টার স্যানিয়েল টিকিট কালেক্টরের অফিসে গেলেন এবং নিজের পরিচয় দিয়ে যেদিন সকালে দস্যুরা শিয়ালদা পৌঁছেছিল তা বলে কোন টিকিট কালেক্টর সেদিন ডিউটিতে ছিল তার নাম জেনে নিলেন এবং তার সঙ্গে দেখা করলেন। যুবক টিকিট কালেক্টর ক্ষণকাল গভীরভাবে স্মরণ করার চেষ্টা করলেন, তারপর বললেন, ও হ্যাঁ, আমার মনে পড়েছে। দুজন সাহেববেশী ভদ্রলোক একটা খুব বড় সুটকেস নিয়ে ওই মেলে এসেছিলেন। মিস্টার স্যানিয়েল আগ্রহ ভরে বললেন, কিরকম দেখতে তারা? তা ঠিক বলতে পারবো না, কিন্তু সুটকেসটা নতুন রকমের বলে আমার দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল, কারণ কয়েকটা ছিদ্র আমি সুটকেসটাই দেখেছিলাম। আমার বেশ মনে আছে, ভদ্রলোক দুজন টিকিট দিয়েই তাড়াতাড়ি গেট থেকে বেরিয়ে যান। তাদের সঙ্গে কোনো কথা হয়েছিল আপনার? মিস্টার স্যানিয়েল প্রশ্ন করলেন। টিকিট কালেক্টর মৃদু হেসে বললেন, কথা বলার সময় কি তখন ছিল? শুধু টিকিট নিতেই আমরা দুজন গলদঘর্ম হচ্ছিলাম। মিস্টার স্যানিয়েল টিকিট কালেক্টরকে ধন্যবাদ দিয়ে গাড়ির স্ট্যান্ডে এলেন এবং প্রত্যেকটি ভাড়া গাড়ির চালককেই জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করলেন, কিন্তু কারোর নিকট থেকে আশানুরূপ জবাব না পেয়ে চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে একজন ট্যাক্সি ড্রাইভার বলল, সে দুজন সাহেব ও একটা বড় সুটকেস হাওড়া স্টেশনে পৌঁছে দিয়ে এসেছে। কয় নম্বর প্ল্যাটফর্মে দিয়ে এসেছো? মিস্টার স্যানিয়েল জিজ্ঞেস করলেন। গাড়ি বারান্দায় পৌঁছে দিয়ে এসেছি হুজুর। ড্রাইভার সম্ভ্রমপূর্ণ স্বরে বলল। আমাকে পৌঁছে দিয়ে আসবে, চলো। বলে মিস্টার স্যানিয়েল ট্যাক্সিতে চড়ে বসলেন। ট্যাক্সি হাওড়া স্টেশনের গাড়ি বারান্দায় এসে দাঁড়ালো। ট্যাক্সি ড্রাইভার মিটার দেখে বলল, 1 টাকা 2 আনা হুজুর। মিস্টার স্যানিয়েল 2 টাকা ড্রাইভারের হাতে দিলেন এবং ভাড়াতিরিক্ত পয়সা ফেরত নিতে অস্বীকার করে বললেন, তোমার বকশিস ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভার সেলাম ঠুকে বলল, হুজুর, সেদিনও আমার মিটারে 1 টাকা 2 আনা উঠেছিল এবং সাহেব দুজনও ঠিক এমনিভাবে 2 টাকা দিয়েছিলেন, চেঞ্জ ফেরত নেননি। মিস্টার স্যানিয়েলের মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল। তিনি কুলির মাথায় মোট চাপিয়ে এনকোয়ারি অফিসে এসে উপস্থিত হলেন। কিন্তু এইবারই সত্যিই সমস্যা উপস্থিত হলো, কারণ হাওড়ার মতো বিশাল স্থানে কয়েকদিন আগে কোন ব্যক্তি একটা বৃহৎ সুটকেস নিয়ে কোথায় গেছে তার সন্ধান করে বের করা একরকম অসম্ভব বলেই মনে হয়। কিন্তু বহু পুরাতন ডিটেকটিভ কর্মচারী, দক্ষ বিচক্ষণ অফিসার মিস্টার স্যানিয়েল এর থেকেও বহু জটিল সমস্যার সমাধান জীবনে করেছেন। সুতরাং তিনি নিরাশ না হয়ে অনুসন্ধান আরম্ভ করলেন। এনকোয়ারির অফিসারগণ কিছুই বলতে পারলেন না। তাঁরা বহুমতে চেষ্টা করেও মিস্টার স্যানিয়েলের প্রশ্নানুযায়ী কোনো ব্যক্তি বা বস্তুর স্মরণ করতে পারলেন না। মিস্টার স্যানিয়েল মধ্যম এবং দ্বিতীয় শ্রেণীর টিকিট অফিসে গিয়ে সেখানকার ইউরোপিয়ান তরুণীকে একই প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। তরুণী ক্ষণকাল ভ্রুকুঞ্চিত করে বলল, গত বুধবার? না, আমি সেদিন ছিলাম না। আমি সেদিন আমার বান্ধবীর আমন্ত্রণে স্টিমার পার্টিতে যোগ দিয়েছিলাম। সে যে কি! মিস্টার স্যানিয়েলের মুখ কিছুক্ষণের জন্য উজ্জ্বল হয়েই আবার ম্লান হয়ে গেল। তিনি তরুণীর বন্ধুর ইতিহাস বর্ণনায় বাধা দিয়ে বললেন, সেদিন কে ডিউটিতে ছিল? মিস ওয়েব ছিলেন। তরুণী বলল। আজ কোথায় তিনি? মিস্টার স্যানিয়েল অধৈর্য স্বরে প্রশ্ন করলেন। তার এখন অফ ডিউটি, 2টোর সময় আমাকে রিলিভ করবেন। তরুণী বলল। এমন সময় একজন বাঙালি ভদ্রলোক মধুপুরের মধ্যম শ্রেণীর টিকিট চাইলেন। তরুণী হিসাব করে টাকা নিয়ে টিকিট দিয়ে ভদ্রলোককে বিদায় করার পর মিস্টার স্যানিয়েল প্রশ্ন করলেন, মিস ওয়েব থাকেন কোথায়? তরুণী তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক মুহূর্ত মিস্টার স্যানিয়েলের মুখের দিকে চেয়ে বলল,
মিস ওয়েব বাড়িতে কারোর সাথে দেখা করেন না। আমার সঙ্গে করবেন। আপনি যদি তার ঠিকানা জানেন তো দয়া করে শীঘ্রই বলুন। মিস্টার স্যানিয়েল তাড়া দিলেন। তরুণী সবিস্ময়ে চেয়ে বলল, কে আপনি? বলছি তো, আমি একজন পুলিশ অফিসার। ও, পুলিশ অফিসার। বলে তরুণী একখণ্ড কাগজে মিস ওয়েবের ঠিকানা লিখে তাঁর হাতে দিয়ে বলল, কিসে যাবেন, বাসে না ট্রামে? মিস্টার স্যানিয়েল কাগজটার ওপর একবার চোখ বুলিয়ে বললেন, পার্ক সার্কাসে থাকেন? উত্তম, ধন্যবাদ। তরুণীর দ্বিতীয় কথা না শুনে তিনি বের হয়ে এলেন এবং ব্যাগেজ রেলওয়ে পুলিশের হেফাজতে রেখে তিনি একটি ট্যাক্সিতে আরোহণ করলেন। অবশেষে ট্যাক্সি নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হলে মিস্টার স্যানিয়েল তাঁর কার্ড ভেতরে পাঠিয়ে দিলেন। অল্প সময় পর মিস ওয়েব মুখে পাউডার ঘষতে ঘষতে বাইরে এসে সবিস্ময়ে বললেন, আপনি পুলিশ অফিসার? কিন্তু আমার সাথে পুলিশের কি প্রয়োজন বলুন তো? তাছাড়া আমার প্রাইভেট ঠিকানাই বা আপনি কোত্থেকে পেলেন? আশ্চর্য ব্যাপার তো। তরুণী এক নিঃশ্বাসে প্রশ্নগুলো করে বিস্ময়ের ভাব প্রকাশ করে এক দৃষ্টে দাঁড়িয়ে রইলেন। মিস্টার স্যানিয়েল আপন উদ্দেশ্য ব্যক্ত করলেন। তরুণীর মুখ সহসা উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ও ডিয়ার, আপনি সেই ফানি সুটকেসের পিছনে লেগেছেন। সত্যি বলতে কি, সুটকেসের কত মূল্য তা আমি ওই ভদ্রলোককে জিজ্ঞাসা পর্যন্ত করেছিলাম, কিন্তু সহসা তরুণীর মুখে ক্রোধের চিহ্ন ফুটে উঠল। মিস্টার স্যানিয়েল বললেন, কিন্তু কি বলুন? তরুণী ক্রোধদীপ্ত মুখে বললেন, কিন্তু লোকটা এমনই অভদ্র চাষা যে উত্তর দেওয়া দূরে থাক, সে আমাকে শুনিয়ে তার সঙ্গীকে বলল, তোমাকে আমি বলেছিলাম ওটাকে ঢেকে নিয়ে যাই চলো, তা তুমি শুনলে না। যত সব লোকের দৃষ্টি এই দিকেই পড়ছে। শুনলেন তাদের কথা? আমার অপরাধ হয়েছিল যে দাম জিজ্ঞাসা করেছিলাম। সত্য বলতে কি, এত বড় অ্যান্ড অমন ডিজাইনের সুটকেস আমি কখনো দেখিনি। মিস্টার স্যানিয়েল আপ্যায়িত হয়ে বললেন, কোথাকার টিকিট তারা নিলে? দাঁড়ান, একটু ভেবে দেখি। বলে তিনি আকাশের দিকে চেয়ে স্মরণ করতে লাগলেন। কয়েক মুহূর্ত পরে বললেন, ইয়েস, হয়েছে। তারা বেনারসের টিকিট নিয়েছিল। কিন্তু কেন তাদের খোঁজ করছেন বলুন তো? সুটকেসটা কি আপনার? মিস্টার স্যানিয়েল বললেন, না, আমি সেই সুটকেসের মধ্যে কি ছিল তাই জানতে চাই। সে যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার মোহোপকার করেছেন। আপনার কথায় যদি আমি সফল নাও হই, তাহলেও চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। মিস্টার স্যানিয়েল বাইরে এসে ট্যাক্সিতে আরোহণ করলেন এবং ড্রাইভারকে হাওড়া যেতে আদেশ দিলেন। ট্যাক্সি ছুটল। মিস্টার স্যানিয়েল দুই চোখ বুজে চিন্তা করতে লাগলেন। বেনারসে টিকিট কেটেছে তারা। বেনারসেই কি আমার বুকের ধনকে নির্মম দস্যু গোপন করে রেখেছে? কিন্তু কোথায়, কোন স্থানে, কোন বাড়ির কোন গুপ্তকক্ষে রেখেছে? যেখানেই রাখুক, আমায় খুঁজে বার করতে হবেই। যতক্ষণ না আমি কৃতকার্য হচ্ছি, ততক্ষণ আমার শান্তি নেই, বিরাম নেই, তৃষ্ণা নেই। মাতৃহারা সন্তান পাপের প্রায়শ্চিত্ত করছে। এ অপেক্ষা আমার মৃত্যুও শতগুণে শ্রেয় ছিল। মোহন যদি আমাকে হত্যা করত, তাহলেও আমার চেয়ে সুখী আর কেউ থাকতো না। ট্যাক্সি এসে হাওড়া স্টেশনে উপস্থিত হলো। মিস্টার স্যানিয়েল ভাড়া চুকিয়ে দিয়ে রেল পুলিশের কোয়ার্টারে গমন করলেন। তিনি রাত্রের মেলে বেনারস যাত্রা করবেন স্থির করে স্নানাহার শেষ করার জন্য হাওড়ার এক পুলিশ অফিসার বন্ধুর বাড়িতে গমন করলেন। এক বৃদ্ধ ভদ্রলোকের ছদ্মবেশ ধারণ করে মিস্টার স্যানিয়েল রাত্রে পাঞ্জাব মেলের মধ্যম শ্রেণীতে প্রবেশ করলেন। মধ্যম শ্রেণীতে বহু নরনারীর ভিড় হয়েছিল। তা হলেও তিনি বহু কষ্টে উপবেশন করার মতো একটু স্থান করে নিলেন। নির্দিষ্ট সময় মেল ছেড়ে দিল। মিস্টার স্যানিয়েল ঘরের ভেতর
তাদের সহযাত্রীদের মুখের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন, কিন্তু কোনো মুখই পরিচিত বলে তার মনে হলো না। তিনি অপেক্ষাকৃত নিশ্চিন্ত মনে বসে রইলেন। পাঞ্জাব মেল কোথাও না দাঁড়িয়ে একেবারে বর্ধমানে উপস্থিত হলো, কিন্তু সেখানে একটিও আরোহী অবতরণ করলো না দেখে তিনি ভাবলেন সারা রাত্রি এমনি করে বসেই যেতে হবে। কিন্তু আসানসোলে মেল উপস্থিত হলে বহু আরোহী সেখানে নেমে গেলেন দেখে মিস্টার স্যানিয়েলের সঙ্গে অনেকের মনই প্রসন্ন হয়ে উঠল। তদুপরি মিস্টার স্যানিয়েলকে বৃদ্ধ ব্যক্তি ভেবে প্রথমে তাঁর শয়নের বন্দোবস্ত আরোহী যুবকগণ স্বতঃপ্রবৃত্ত হয়ে করে দিল। মিস্টার স্যানিয়েল তাদের আশীর্বাদ জানিয়ে শয়ন করলেন এবং গত কয়েকদিনের চিন্তা ভাবনা ও অনিদ্রার প্রভাবে তাঁর শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহ তৎক্ষণাৎ নিদ্রার পাথারে মগ্ন হয়ে গেল। ভোর 5টার সময় মেল পাটনা জংশনে এসে উপস্থিত হলো। ফিরিওয়ালার কলরব, চিৎকার, হিন্দু চা, মুসলমান চা বলে চাওয়ালাদের অট্ট রবে মিস্টার স্যানিয়েলের নিদ্রা ভঙ্গ হলো। তিনি উঠে বসলেন ও ছোট হাজারির অর্ডার দিলেন। তিনি দেখলেন মাত্র 2 জন ব্যতীত সকল আরোহী নেমে গেছে। যারা আছে তাদের মধ্যে একটি তরুণী ও অপরটি যুবক। মিস্টার স্যানিয়েল তাদের গন্তব্যস্থান জিজ্ঞেস করে অবগত হলেন যে তারাও বেনারস যাবে। মিস্টার স্যানিয়েল বললেন, আপনারা কি বেনারসেই থাকেন? যুবকটা বলল, হ্যাঁ, আমার বাবা বেনারসের ম্যাজিস্ট্রেট, আমি সেখানে লেখাপড়া করি। মিস্টার স্যানিয়েল বললেন, আপনার পিতার নাম? অরবিন্দ কর। যুবকটা বলল। মিস্টার স্যানিয়েলের মুখ সহসা উজ্জ্বল হয়ে স্বাভাবিক আকার ধারণ করল। মিস্টার স্যানিয়েল বললেন, মিস্টার কর আমার বিশেষ পরিচিত বন্ধু, সুতরাং তোমাদের আপনি বলে আর নিজেকে খাটো করব না। তোমার সঙ্গে এই মেয়েটি কে বাবা? তরুণী মিস্টার স্যানিয়েলকে নমস্কার করে বলল, ইনি আমার দাদা হন। ও, তুমি অরবিন্দের মেয়ে? বেশ মা, ভালোই হলো। অরবিন্দ এখন যে বেনারসে আছে তা তো আমি জানতাম না। আমার ধারণা ছিল তিনি ঢাকাতেই আছেন। যুবকটা বলল, বাবা গত বছর এখানে বদলি হয়ে আসেন, সেই থেকেই আমরা এখানে আছি। আপনার নামটি দয়া করে বলবেন? মিস্টার স্যানিয়েল বললেন, আমার নাম বিনায়ক সান্যাল। আমি বেঙ্গল পুলিশে কাজ করি। যুবকের 2 চোখ বিস্ফারিত হয়ে উঠল। সে ক্ষণকাল বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আমি আমি আপনাকে এর আগে দেখিনি সত্য, কিন্তু বর্তমানে আপনার ইতিহাস সব জ্ঞাত আছি। আপনার পুত্র কেশবের সন্ধান পেয়েছেন আপনি? মিস্টার স্যানিয়েল বললেন, না বাবা, হতভাগা সন্তানের খোঁজেই বেনারসে চলেছি। যুবক সবিস্ময়ে বলল, কিন্তু আপনার যে এত বয়স হয়েছে তা আমার ধারণা ছিল না। মিস্টার স্যানিয়েল মৃদু হেসে বললেন, তোমার ধারণাই সত্য বাবা। আমি আমি ছদ্মবেশে আছি। ছদ্মবেশে আছেন? বলে তরুণী সবিস্ময়ে মিস্টার স্যানিয়েলের মুখের দিকে চাইল। হ্যাঁ মা, আমি ছদ্মবেশে আছি। আমাদের জীবন যে কত অল্পে বিপদের মধ্যে পড়ে তা তো তুমি জানো না। তাছাড়া দস্যুমোহনের সঙ্গে কারবার করা যে কি রকম ভীষণ সমস্যার কথা তা আমরাই জানি। মিস্টার স্যানিয়েলের মুখ সহসা আরক্ত হয়ে উঠল। যুবক বলল, বেনারসে কি আপনার পুত্রের সন্ধানে যাচ্ছেন? মিস্টার স্যানিয়েল বললেন, হ্যাঁ বাবা, কিন্তু সবই অনুমানের ওপর নির্ভর করছে। যুবক উৎসাহিত হয়ে বলে উঠল, যদি আপনার কোনো কাজে আসতে পারি তবে নিজেকে ভাগ্যবান মনে করব। বাবা আপনার কথা প্রায়ই আমাদের বলেন, আপনাকে কিন্তু আমাদের বাড়িতেই উঠতে হবে। তরুণী বলল, তা না হলে বাবা কিন্তু খুব দুঃখিত হবেন। মিস্টার স্যানিয়েল কিছুক্ষণ চিন্তা করে বললেন, তাই হবে মা, কারণ আমার বেনারসে উপস্থিতি গোপন রাখতে চাই। মোহন যদি বুঝতে পারে আমি সেখানে উপস্থিত হয়েছি তাহলে সে সতর্ক হয়ে পড়বে।
ট্রেন এসে দানাপুরে উপস্থিত হলো। মিস্টার স্যানিয়েল যুবককে বললেন, তা তোমার নাম কি বাবা? আমার নাম রথীন্দ্র কর। যুবকটা বলল। এখন এখানে ব্রেকফাস্ট খাবে তো রথিন? মিস্টার স্যানিয়েল প্রশ্ন করলেন। রথিন ভগ্নির দিকে চাইলে তরুণী সম্মতি জানালো। রথিন বলল, আপনি অপেক্ষা করুন, আমি অর্ডার দিয়ে আসছি। যথাসময়ে কেলনারের রিফ্রেশমেন্ট রুম থেকে 3টি ব্রেকফাস্ট এসে উপস্থিত হলো। মেল ছাড়ার পূর্ব মুহূর্তে একজন ইউরোপিয়ান ভদ্রলোক কামরার মধ্যে প্রবেশ করলেন। মিস্টার স্যানিয়েল আহার করছিলেন। এই নবাগতের প্রতি ক্ষণকাল একদৃষ্টে চেয়ে রইলেন, কিন্তু সন্দেহজনক কিছু না পেয়ে নিশ্চিন্ত মনে আহার করতে লাগলেন। রথিন বলল, এ আবার কি আপদ এলো? তরুণী মৃদু হেসে বলল, ভাড়া দিয়েছেন, সুতরাং অধিকার জন্মেছে। তুমি আপত্তি বা বিরক্তি প্রকাশ করবার কে বলো তো? রথিন ও মিস্টার স্যানিয়েল উভয়ে হেসে উঠলেন। রথীন্দ্র বললেন, তোকে আর বুড়োমি করতে হবে না চারু। তরুণীর নাম চারুবালা। চারু বলল, উচিত কথাই বলেছি। এদিকে ইউরোপিয়ান ভদ্রলোক একখানা বেঞ্চ দখল করে শয়ন করলেন। কারো সঙ্গে একটা কথা পর্যন্ত বললেন না। ব্রেকফাস্ট শেষ হলে চারু বলল, আচ্ছা, মিস রমা সোমের কোনো সন্ধান পাওয়া যায়নি? মিস্টার স্যানিয়েল বললেন, না। তরুণী বলল, এ কথা কি সত্য কাকাবাবু যে দস্যু মোহন তাকে বিবাহ করতে চায়? মিস্টার স্যানিয়েল বললেন, হ্যাঁ মা। কিন্তু রমা দেবী যে সমাজের মেয়ে, সেই সমাজে এর কি প্রতিক্রিয়া হবে তাও কি মোহন বুঝতে পারে না? তরুণী দীপ্ত মুখে বলল। মিস্টার স্যানিয়েল মৃদু হেসে বললেন, দস্যুর ওসব চিন্তা কি মনে ঠাঁই পায় মা? যে নিয়মের ব্যতিক্রম, তার কাছে নিয়মের বা আচার অনুষ্ঠানের মূল্য কতটুকু মা? তরুণী ক্ষুণ্ণ স্বরে বলল, কিন্তু বিবাহের উদ্দেশ্য তো সুখী হওয়া। যেখানে এমন অসম মিলন, সেখানে কেউই তো সুখী হতে পারবে না কাকাবাবু। মোহনই কি সুখী হবে ভেবেছেন, না রমা দেবী সুখের মুখ দেখতে পাবেন? মিস্টার স্যানিয়েল তরুণী মেয়েটির চিন্তা শক্তি দেখে বিস্মিত হয়ে বললেন, কিন্তু উপায় কি মা? উপায় কি তা আমি জানি না কাকাবাবু, কিন্তু আমার সঙ্গে যদি মোহনের দেখা হতো তাহলে আমি তাকে বুঝিয়ে দিতাম সে যে মহা অন্যায় কাজ করতে চলেছে। সে অপরাধের যে ক্ষমা পৃথিবীতে নেই, মৃত্যুর পরেও নেই। নিজের সুখ বলি দেবার কোনো অধিকার তার নেই। চারু নির্ভীক ও স্পষ্ট স্বরে বলল। মিস্টার স্যানিয়েল মৃদু হাসলেন। যে ইউরোপিয়ান ভদ্রলোক শয়ন করছিলেন তিনি পাশ ফিরলেন এবং কিছুক্ষণের জন্য চারুদর্শিনীর উত্তেজিত মুখের দিকে চেয়েই চক্ষু মুদ্রিত করলেন। রথীন্দ্র ভগ্নীর মুখের দিকে চেয়ে বলল, মেয়ের ভারী সাহস কিনা! উনি দস্যু মোহনের মুখের ওপর উপদেশ দিয়ে শিক্ষা দেবেন। মোহন যে কি জিনিস তা তো জানো না তুমি? চারু দৃপ্ত কণ্ঠে বলল, কি জিনিস মোহন? বাঘও নয়, ভাল্লুকও নয় যে দেখতে পেলে হালুম করে গিলে ফেলবে। আমি অমন কাউকে ভয় করি না। মানুষ হয়ে মানুষকে যদি ভয় করতে হয় তবে গরু হয়ে জন্মানোই উচিত ছিল। আপনিও তো তাই বলেন কাকাবাবু। মিস্টার স্যানিয়েল মৃদু স্বরে হেসে উঠলেন। চারু পুনরায় বলতে লাগলো, এই তো সেদিন ডেলি নিউজে পড়লাম যে মোহন কাকাবাবুকে বন্দি করে রেখেছে। কাকাবাবু বলুন না, তিনি কি মোহনকে দেখে ভয়ে আঁতকে উঠেছিলেন? এমন সময়ে ইউরোপিয়ান ভদ্রলোকটি সহসা বেঞ্চির উপর উঠে বসলেন ও একবার মিস্টার স্যানিয়েলের দিকে, অন্যবার চারুদর্শিনীর দিকে চেয়ে মৃদু হেসে বললেন, আমি যদি একটা কথা এখানে বলি তবে আমাকে মার্জনা করবেন। সকলে বিস্মিত হয়ে ইউরোপিয়ান ভদ্রলোকের দিকে চাইল। চারুদর্শিনী এক অপরিচিত পুরুষ তাকে সম্বোধন করে কথা বলতে দেখে মৃদু লজ্জা ও বিস্ময়ে মুখ অবনত করল। রথীন্দ্র বলল, আপনি কি ইউরোপিয়ান নন? ইউরোপিয়ান ভদ্রলোক মৃদু হেসে বলল, নিশ্চয়ই, কিন্তু আপনারা যদি ইংরাজিতে অপরের মাতৃভাষায় বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন, তখন আমরা যারা আজীবন বাংলায় বাস করছি
তারা বাংলা বলতে পারবো না কেন? রথীন্দ্র সোৎসাহে বলল, না পারা বা না পারার ভান করাই লজ্জার বিষয়। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? ইউরোপিয়ান ভদ্রলোক বললেন, আপনারা মোহন দস্যুর উদ্দেশ্যে যেসব উপদেশ দিচ্ছিলেন, বিশেষভাবে এই মহিলাটি, তা শুনে আমার মন এই আনন্দে ভরে উঠছিল যে মোহন দস্যু হলেও নিতান্ত হতভাগ্য নয়। ছদ্মবেশী মিস্টার স্যানিয়েল ইউরোপিয়ান ভদ্রলোকের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখছিলেন, কিন্তু ভদ্রলোককে কথা বলতে শুনে তার মনে আর সন্দেহ রইল না। তিনি বললেন, আপনার উদ্দেশ্য তো স্পষ্ট হলো না। আপনি যে স্পষ্ট নন মিস্টার স্যানিয়েল, তাই আমার বক্তব্য আপনার নিকট হেঁয়ালির মতো ঠেকছে। ইউরোপিয়ান ভদ্রলোক হাস্য করে উঠলেন। মিস্টার স্যানিয়েল ভ্রুকুঞ্চিত করে বললেন, আপনি আমাকে চেনেন? কে আপনি? ইউরোপিয়ান ভদ্রলোক হাসতে হাসতে বললেন, আপনাকে আমি চিনতাম না, তবে আপনার নাম আজকাল একটু বেশি পরিমাণেই শুনছি কি না। কিরকম? মিস্টার স্যানিয়েল প্রশ্ন করলেন। আপনার মতো একজন বিচক্ষণ ডিটেকটিভের এতখানি বিস্ময় প্রকাশ করা শুধু অজ্ঞতারই পরিচয় হচ্ছে। আপনি কিছু পূর্বেই আপনার বন্ধু সন্তানদের আপনার আসল পরিচয় দিচ্ছিলেন, অথচ আপনি একটুও সাবধান হননি একজন অপরিচিত ব্যক্তির সামনে। অবশ্য কারণ এই হতে পারে যে আপনারা মনে করছিলেন আপনাদের বাংলায় আলাপ আমি বুঝতে পারবো না, কিন্তু আপনার মতো একজন বিখ্যাত ডিটেকটিভের আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল নাকি? মিস্টার স্যানিয়েল লজ্জিত হয়ে পড়লেন। রথীন্দ্র বলল, এইবার আপনি বলুন, দস্যুমোহনকে আপনি ভাগ্যবান বলছেন কেন? বলবো না, যে দস্যুর বিষয় নিয়ে আপনাদের মতো তরুণ তরুণীরা এমন সরস আলোচনা করতে ঘৃণাবোধ করেন না, সে দস্যু যদি ভাগ্যবান না হয়, তবে ভাগ্যবান হবার উপযুক্ত লোক খুঁজে পাওয়া শক্ত হয়। বলে ভদ্রলোক চারুদর্শিনীর দিকে চেয়ে বললেন, দেখুন, আমার বিশ্বাস, তাছাড়া যতটুকু পরিচয় আমি এই দস্যুটার পেয়েছি, তাতে সে এমন নির্বোধের মতো কাজ করবে না যার ফলে তার জীবন ও তার প্রিয়তমা নারীর জীবন বিষময় হয়ে ওঠে। এ বিষয়ে আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন। মিস্টার স্যানিয়েল তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কে আপনি? কে আমি? মানুষের পরিচয় মানুষ ছাড়া আর কি আছে মিস্টার স্যানিয়েল? অবশ্য আমার নাম যদি জানতে চেয়ে থাকেন, তবে তা ভিন্ন ব্যাপার, কিন্তু নাম বললেও তো আপনি আমাকে চিনতে পারবেন না। বলতে বলতে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। এদিকে ট্রেন মোগলসরাই প্ল্যাটফর্মে প্রবেশ করছিল ও কয়েক মুহূর্ত পরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। ইউরোপিয়ান ভদ্রলোক এক হাতে টুপি ও অন্য হাতে সুটকেস উঠিয়ে নিয়ে বলল, আচ্ছা, এক্ষেত্রে পরিচয়টা উজ্জ্বল হয়ে গেল মিস্টার স্যানিয়েল। আমি বাংলার মানুষ, বাংলাতেই বাস করি। ভবিষ্যতে যদি দেখা হয় তবে আলাপ পরিচয় করা যাবে। তরুণীর দিকে চেয়ে পুনরায় বলল, ধন্যবাদ, আপনার জ্ঞানগর্ভ উপদেশ শুনে যদিও অন্যের উদ্দেশ্যে, তাহলেও অত্যন্ত সুখী হয়েছি। নমস্কার। ইউরোপিয়ান ভদ্রলোক ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। রথীন্দ্র ও তার ভগ্নী অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। এবার রথীন্দ্র একবার মিস্টার স্যানিয়েলের দিকে তাকালো। মিস্টার স্যানিয়েলের গম্ভীর মুখের দিকে চেয়ে বলল, লোকটা কে কাকাবাবু? মিস্টার স্যানিয়েল কোনো উত্তর দিলেন না। তখন তার মুখ গম্ভীর আকার ধারণ করেছে। চিন্তার উত্তেজনায় কপালের শিরাসমূহ ফুলে উঠেছে। বেনারস স্টেশনে উপস্থিত হয়ে মিস্টার স্যানিয়েল তার ব্যাগেজ রথীন্দ্র ও তার ভগ্নীর গাড়িতে উঠিয়ে দিয়ে বলল, তোমরা যাও বাবা, আমি কিছু পরেই আসছি। বেশি দেরি করবেন না যেন কাকাবাবু, এখনো আপনার স্নানাহার হয়নি। আচ্ছা মা। মৃদু হেসে তিনি বললেন এবং তাদের গাড়ি ছেড়ে দিলে তিনি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ও নিজ পরিচয় দিয়ে বললেন, যে ভদ্রলোক সেদিন টিকিট কালেক্ট করেছিলেন তার সঙ্গে কথা বলতে চাই। টিকিট কালেক্টর উপস্থিত হলে তিনি তারিখ হিসেব করে বললেন, ওই দিনে কোনো লোক কি অসম্ভব রকমের বৃহৎ কোনো সুটকেস নিয়ে এখানে নেমেছিল? টিকিট কালেক্টরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, একজন না, দুজন বাঙালি সাহেব খুব বড় একটা সুটকেস নিয়ে এসেছিলেন। তত বড় সুটকেস আমি জীবনে কখনো দেখিনি।
তাদের সঙ্গে আপনি কথা বলেছিলেন? মিস্টার স্যানিয়াল দীপ্ত মুখে প্রশ্ন করলেন। টিকিট কালেক্টর মাথা নেড়ে বলল, না, আমি তখন টিকিট নিতে ব্যস্ত ছিলাম। কোথায় গেছে তারা, তার কিছু জানেন? না তো, তবে শহরেই গেছেন, তাছাড়া আর কোথায় যাবেন? টিকিট কালেক্টর অভিমত প্রকাশ করল। পায়ে হেঁটে নিশ্চয় যায়নি। কিসে গেছে বলতে পারেন? না, তাও পারি না, কারণ টিকিট নেওয়া শেষ হওয়ার পর আমি আর তাদের দেখতে পাইনি। টিকিট কালেক্টর বলল। মিস্টার স্যানিয়াল ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে স্টেশনের গাড়ি স্ট্যান্ডে এসে অনুসন্ধান করতে আরম্ভ করলেন। তো কোচম্যান কিংবা ট্যাক্সি ড্রাইভার কেউই কিছু বলতে পারল না। তিনি বহুক্ষণ অপেক্ষা করেও দস্যুরা কোন গাড়িতে গেছে তা জানতে পারলেন না। এদিকে দেরি হয়ে যাচ্ছে, বন্ধু ও তার পরিবারবর্গ অপেক্ষা করছেন। সুতরাং তিনি একখানা গাড়ি ভাড়া করে কামাচ্চায় বন্ধুর বাড়িতে উপস্থিত হলেন। সেদিন রবিবার। ম্যাজিস্ট্রেট মিস্টার কর পুরাতন বন্ধুকে পরম সমাদরে গ্রহণ করলেন। আহারাদি ও বিশ্রামের পর অপরাহ্নে মিস্টার কর বললেন, তুমি এখানকার পুলিশের সাহায্য নিতে অস্বীকার করছো কেন স্যানিয়াল? মিস্টার স্যানিয়াল বললেন, প্রথমত, আমি গোপনে স্বয়ং অনুসন্ধান করব বলে চাকরিতেও ইস্তফা দিতে গেছিলাম, তা তোমাকে বলেছি। দ্বিতীয়ত, দস্যু মোহনের সঙ্গে বুদ্ধির খেলায় এখানকার পুলিশ জয়ী হবে তেমন আশা আমার নেই ভাই। তাছাড়া আমি যখন একটা সূত্র ধরে এত দূর অবধি আসতে সক্ষম হয়েছি, তখন এইভাবেই শেষ অবধি চলতে চাই। অবশ্য একান্তে যদি পুলিশের সাহায্য প্রয়োজন হয়, তবে তুমি তো রয়েইছ, নিতে এতটুকু দ্বিধা করব না। এখন তুমি কি করবে? মিস্টার কর প্রশ্ন করলেন। এখন আমি সেই গাড়ির অনুসন্ধান করব, যে গাড়িতে দস্যুরা আমার কেশবকে সুটকেসে ভরে নিয়ে গেছে। মিস্টার স্যানিয়াল ধীর স্বরে বললেন, কিন্তু তুমি তো গাড়ির সন্ধান করতে পারোনি। একবার পারিনি বলে যে আর পারবো না তা তো নয়। আমি বেনারসের প্রত্যেকটি গাড়ির কোটম্যানকে প্রশ্ন করব। তাতে যদি 1 মাস বিলম্বও হয়, তবুও আমি নিরাশ হব না ভাই। যেমন করেই হোক, আমি আমার একমাত্র সন্তানকে দস্যুর কবল থেকে উদ্ধার করবই। নইলে যে আমার জীবন ধারণের আর কোনো অর্থই থাকবে না। মিস্টার স্যানিয়ালের স্বর অশ্রুরুদ্ধ হয়ে এলো। মিস্টার কর কিছু বললেন না, নীরবে রইলেন। মিস্টার স্যানিয়াল ঘড়ির দিকে চেয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, আচ্ছা, আমি এখন একটু আসি কর। ফিরতে বেশি দেরি হবে কি? মিস্টার স্যানিয়াল মৃদু হেসে বললেন, হ্যাঁ, কিছুই বলা যাচ্ছে না ভাই, তবে প্রয়োজনের বেশি 1 মিনিটও তোমাকে উৎকণ্ঠায় রাখবো না। মিস্টার স্যানিয়াল বের হয়ে একখানা গাড়ি ভাড়া করলেন। কোচম্যানকে রেলওয়ে স্টেশন যেতে আদেশ দিলেন। গাড়ি ছুটল। গাড়িখানা ফিটন, নতুন গাড়ি, কিন্তু সামনের ভেলভেট মোড়া বসবার জায়গাটার কয়েকটা জায়গা ছিন্ন হয়েছে। মিস্টার স্যানিয়াল বিস্মিত হলেন, কিন্তু এইসব তুচ্ছ বিষয়ে তার মন বেশিক্ষণ বসল না। তিনি পুত্রের বিষয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। কোন পথে চলবেন, কোন পথে চললে তিনি অপেক্ষাকৃত অল্প সময়ে লক্ষ্যে উপনীত হতে পারবেন, এই চিন্তায় তার মন মগ্ন হয়ে রইল। গাড়ি স্টেশনে উপস্থিত হয়ে থেমে গেল, কিন্তু মিস্টার স্যানিয়াল এরকম চিন্তামগ্ন ছিলেন যে কিছুই বুঝতে পারলেন না। কোচম্যান কিছু সময় অপেক্ষা করে কোচ বক্স থেকে নেমে এসে বলল, হুজুর, স্টেশন আ গয়া। মিস্টার স্যানিয়াল চমকে উঠলেন এবং ব্যস্তভাবে নামতে গেলে সামনের ছিন্ন আসনের ভেতর হাতের ছড়ি লাগিয়ে আটকে গেল। কোচম্যান তা দেখতে পেয়ে ছড়িগাছা মুক্ত করার সময় বলল, আমার নতুন গাড়ি হুজুর, আর 2জন বাঙালি বাবুর এত বড় সুটকেস তুলতে গিয়ে এরকম অবস্থা। মিস্টার স্যানিয়ালের সকল জড়তা নিঃশেষে দূর হয়ে গেল। তিনি কোচম্যানের 2 কাঁধে হাত রেখে আগ্রহ ভরে বললেন, কি বললে তুমি? গাড়োয়ান পুনরায় তার কথার পুনরাবৃত্তি করল। মিস্টার স্যানিয়াল দ্রুতবেগে পুনরায় গাড়িতে চেপে বললেন, আমাকে সেখানে নিয়ে চলো, মোটা টাকা বকশিস পাবে। কোচম্যান বিস্মিত হয়ে মিস্টার স্যানিয়ালের দিকে চেয়ে বলল, लेकिन वो लोग तो रास्ते में ही उतर गया हुजूर। সেইখানেই নিয়ে চলো,
মিস্টার স্যানিয়াল অস্থিরতা চেপে বললেন। কোচম্যান পুনরায় গাড়ি ছেড়ে দিল। গাড়ি শহরের মধ্যে দিয়ে কামাচ্চা পার হয়ে দক্ষিণ দিকে ছুটতে লাগলো। ক্রমে শহর ছাড়িয়ে গাড়ি মাঠের রাস্তা ধরে ছুটতে লাগলো। মিস্টার স্যানিয়াল দেখলেন দুই ধারে মাঠ, মধ্যস্থলের রাস্তা দিয়ে গাড়ি ছুটছে। এদিকে সন্ধ্যার তখন বিলম্ব ছিল না। মিস্টার স্যানিয়াল পকেটে হাত দিয়ে টোটা পড়া রিভলভারটি একবার স্পর্শ করে নিশ্চিন্ত হলেন। তিনি নীরবে গাড়ির ভেতর বসে রইলেন। দেখতে দেখতে গাড়ি মাঠ অতিক্রম করে একটি জনবিরল পল্লীর ভেতর প্রবেশ করলো এবং এক জায়গায় এসে স্থির হয়ে দাঁড়ালো। গাড়ি দাঁড়ানো মাত্র মিস্টার স্যানিয়াল অবতরণ করে বললেন, এখানেই তারা নেমে গিয়েছিল? हाँ हुजूर। কোচম্যান বলল। কোন দিকে গেল তারা? মিস্টার স্যানিয়াল প্রশ্ন করলেন। मैं जितना देर खड़ा था वो लोग वही जगह पे बैठे थे हुजूर। কোচম্যান আঙুল নির্দেশ করে একটা জায়গা দেখালো। মিস্টার স্যানিয়াল চেয়ে দেখলেন দৃষ্টিসীমার ভেতর কোনো বসতবাটি নেই, মাত্র বহু পুরনো জীর্ণ অট্টালিকা সমূহ অতীতের সুদিনের সাক্ষী হয়ে এখনো পর্যন্ত অস্তিত্ব বজায় রেখেছে। তিনি কি করবেন স্থির করার পূর্বেই কোচম্যান বলল, हुजूर मेरा बख्शीश। মিস্টার স্যানিয়াল কিছু সময় নীরবে চিন্তা করে একখানি 10 টাকার নোট কোচম্যানের হাতে দিয়ে বলল, আর একটু অপেক্ষা করতে পারবে না কোচম্যান? আশাতীত পুরস্কার পেয়ে কোচম্যান সবিনয়ে বলল, নিশ্চয় পারবো হুজুর। মিস্টার স্যানিয়াল সন্তুষ্ট চিত্তে কিছু দূর এগিয়ে দেখলেন একটা আধ ভাঙা অট্টালিকায় এক বৃদ্ধ ব্যক্তি বসে তামাকু সেবন করছে। তিনি বৃদ্ধের নিকট উপস্থিত হলে বৃদ্ধ বললেন, क्या चाहिए? कौन हो आप? মিস্টার স্যানিয়াল আপন পরিচয় গোপন করে বললেন, 10 দিন পূর্বে দুজন ভদ্রলোককে একটা বড় সুটকেস নিয়ে এ পথে দেখেছেন? বৃদ্ধ কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে থেকে বললেন, हाँ 2 आदमी गया था। মিস্টার স্যানিয়াল উৎসাহিত হয়ে বললেন, কোন দিকে গেছেন? जाने का तो वो एक ही रास्ता है। वो लोग बड़ा वाला सूटकेस लेके अपने मोटर कार से दक्षिण के तरफ गया। বৃদ্ধ বলল। মিস্টার স্যানিয়াল ভ্রু কুঞ্চিত করে বললেন, মোটর? তারা কি ট্যাক্সি করে গেছেন? नहीं बाबू, वो लोग बड़ा आदमी था, अपने मोटर से चला गया। मोटर आने में लेट हो रहा था, इसलिए वो लोग थोड़े समय के लिए मेरे गरीब खाना में आके पानी वानी पिया, इसीलिए हमको मालूम हुआ, नहीं तो हमको पता ही नहीं चलता। लेकिन बाबू आप वो लोग को क्यों ढूंढ रहे हैं? মিস্টার স্যানিয়াল বললেন, আমারই বন্ধু তারা। दोस्त? दोस्त के बारे में ऐसा कोई पूछता है क्या? और कुछ पूछबेन? তারা कोথায় গেছেন? वो तो नहीं मालूम, पर बातचीत से मालूम हुआ कि वो लोग दक्षिण पूर्व के तरफ 3 क्रॉस दूर गंगा किनारे रामनगर का प्रांत में वो जो बड़ा मकान है वहां पर ही जाएगा मालूम होता। বৃদ্ধ হুঁকায় মনোনিবেশ করল। মিস্টার স্যানিয়ালের মুখ আলোকিত হয়ে উঠল। তিনি বৃদ্ধকে ধন্যবাদ দিয়ে অপেক্ষমান গাড়ির নিকট এসে আরোহণ করলেন এবং শহরে যেতে আদেশ দিলেন। মিস্টার স্যানিয়াল চিন্তা করলেন, এই রাত্রিটুকু কোনো মতে অতিবাহিত করে সকালে সমস্ত রকমে সর্বতোভাবে প্রস্তুত হয়ে তারপর এখানে আসা যাবে। বন্ধু ম্যাজিস্ট্রেটের গৃহে উপস্থিত হয়ে তিনি পুনরায় 2টি টাকা বকশিস দিয়ে কোচওয়ানকে বিদায় করলেন। যাওয়ার আগে গাড়োয়ান সবিনয়ে জিজ্ঞেস করল, कल सुबह गाड़ी चाहिए हुजूर। হ্যাঁ চাই, কিন্তু ভোর 5টার সময় আসতে হবে। যে বনের কথা লোকটি বলেছিল তা পল্লী থেকে মাত্র 15 মিনিটের পথ। তখন সন্ধ্যা হচ্ছে। লোক বিরল পথে মাঝে মাঝে 2-1টা রাখাল বালক মেষপাল গরু ও মহিষের দল নিয়ে মাঠ থেকে ফিরছিল। মিস্টার স্যানিয়াল দুরু বক্ষে দ্রুত অগ্রসর হতে লাগলেন। অবশেষে তিনি যখন বনের সীমানায় উপস্থিত হলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। তিনি নির্ভীক হৃদয়ে বনের মধ্যে প্রবেশ করলেন এবং অল্প দূর অগ্রসর হয়েই সামনে এক বৃহৎ প্রাসাদ দেখতে পেলেন। প্রাসাদের চারিদিক উঁচু পাঁচিলে ঘেরা।
মিস্টার স্যানিয়েলের মন উত্তেজনায় অস্থির হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, আমার হতভাগ্য মাতৃহারা পুত্র এইখানে আবদ্ধ রয়েছে। মাত্র কয়েক হস্ত ব্যবধানে আমার চোখের মণি, আমার দুলাল রয়েছে। আমি এখন কি করে তার উদ্ধার সাধন করব? একা হাজার হাজার দস্যু দলের সঙ্গে কি জয়ী হতে পারবো, না এই দুর্গ প্রাসাদের ভেতরে প্রবেশ করতেই সক্ষম হব? মিস্টার স্যানিয়েল চিন্তা করতে লাগলেন, এই সন্ধিক্ষণে ভুল করলে চিরজীবন অনুতাপে দগ্ধ হতে হবে। দস্যু মোহন যদি একবার বুঝতে পারে যে আমি পুত্রের সন্ধান পেয়ে এখানে এসেছি, তাহলে নির্মম দস্যু আমার পুত্রকে হত্যা করতেও দ্বিধা করবে না, কিংবা এমন কোনো দূরবর্তী স্থানে চালান করবে আমি আজীবন খুঁজে বেড়ালেও কোনো সংবাদই পাবো না। তাহলে এখন আমি কি করব? মিস্টার স্যানিয়েল কয়েক মুহূর্ত গভীরভাবে চিন্তা করে ধীরে ধীরে বন থেকে বের হয়ে এলেন এবং যেখানে গ্রাম্য লোকটি তাকে সংবাদ দিয়েছিল সেখানে উপস্থিত হয়ে তাকে খুঁজে বের করলেন। তিনি জিজ্ঞেস করলেন, ওই দুর্গ বাড়িটির মালিককে? লোকটা বলল, अगे पहले ये रामनगर का महाराजा का था, बाद में एक बंगाली बिलात फेरत बाबू ये मकान खरीद लिया। अब बीच में बहुत दिन ये मकान खाली ही पड़ा हुआ था। अभी देख रहा है नया एक किराएदार आया हुजूर। মিস্টার স্যানিয়েল বললেন, শেঠজি কোথায় থাকেন? रामनगर में बंगाली बाबू का नाम डॉक्टर गुप्ता है। তিনি বাড়িতে আছেন? মিস্টার স্যানিয়েল প্রশ্ন করলেন। লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, हाँ अच्छन बकी, मैंने आज ही उनको देखा है, पर बीच में बहुत दिन नहीं थे। फिलहाल अभी अभी आया है। কোথায় থাকেন তিনি? सुनने में तो आया है कि उनका बहुत सारे व्यवसाय है, वही सब देखभाल करके फिरता है। লোকটি সম্ভ্রম স্বরে বলল। মিস্টার স্যানিয়েল লোকটিকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বাড়ির নিকট উপস্থিত হলেন এবং গাড়িতে আরোহণ করে যাওয়ার আদেশ দিলেন। পরদিন মিস্টার স্যানিয়েল নৌকাযোগে বিলেত ফেরত ডাক্তার গুপ্তের বাড়িতে উপস্থিত হলেন। ডাক্তার গুপ্ত রামনগরের শেষ প্রান্তে একটি সুসজ্জিত বাংলোয় বাস করেন। সংসারে তিনি একা, অদ্যাপি বিবাহ করেননি। একজন ভৃত্য তাঁর পরিচর্যার জন্য নিযুক্ত আছে। মিস্টার স্যানিয়েল তার নাম লেখা কার্ডখানি ভিতরে পাঠিয়ে দিয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করতে লাগলেন। অনতি বিলম্বে হাস্য মুখে ডাক্তার গুপ্ত ড্রয়িং রুমে প্রবেশ করে মিস্টার স্যানিয়েলের সঙ্গে সাগ্রহে করমর্দন করলেন। মিস্টার স্যানিয়েল আপ্যায়িত হয়ে নিজের আগমন উদ্দেশ্য সবিস্তারে বর্ণনা করলেন। ডাক্তার গুপ্ত ভীতপূর্ণ স্বরে বললেন, বলেন কি মিস্টার স্যানিয়েল, এ যে সর্বনাশের কথা! দস্যু মোহন আমার দুর্গপ্রাসাদ ভাড়া নিয়েছে। ডাক্তার গুপ্তের মুখে ভয় ও উদ্বেগের চিহ্ন ফুটে উঠল। মিস্টার স্যানিয়েল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি নিয়মিত ভাড়া পাচ্ছেন তো? হ্যাঁ, ভাড়া পাচ্ছি। আরে সেই লোভেই তো দিয়েছি। একেবারে 6 মাসের ভাড়া আমাকে অগ্রিম দিয়েছে। ভাবলাম যে লোক এমন সাচ্চা, তার কাছে ভাড়া দিয়ে কোনো বেগ পেতে হবে না। কিন্তু আপনি বলছেন দস্যু মোহন ভাড়া নিয়েছে? তবে? মিস্টার স্যানিয়েল হেসে বললেন, তবে আমি যখন সংবাদ পেয়েছি, আপনার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আজ রাত্রে এই সব বন্দোবস্ত করে ফেলছি। ডাক্তার গুপ্ত বললেন, আপনার পুত্রও তো সেখানে আছে বলছেন? হ্যাঁ ডাক্তার গুপ্ত, প্রথমে তাকে উদ্ধার করতে হবে, পরে অন্য কিছু। মিস্টার স্যানিয়েল গম্ভীর কণ্ঠে বললেন। ডাক্তার গুপ্ত কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমার ইচ্ছা হয় আপনাকে একটু সাহায্য করি, কারণ ওই প্রাসাদের পিছনে একটি গুপ্ত দরজা আছে। দাঁড়ান, তার চাবি আমি আপনাকে দিই। ডাক্তার গুপ্ত উঠে গেলেন এবং অনতিবিলম্বে একটি চাবি হাতে নিয়ে প্রত্যাবর্তন করে বললেন, এই নিন মিস্টার স্যানিয়েল গুপ্ত দরজার চাবি। হ্যাঁ, আরেকটা কথা, এই প্রাসাদটা কেনার পর আমি কিছুদিন সেখানে বাস করেছিলাম। আপনি শুনেছেন বোধহয় আমি ব্যবসা সংক্রান্ত বিষয়ে অধিকাংশ সময়ই ভারতের নানা স্থানে ঘুরে বেড়াই। সুতরাং আমার বাঘা নামে একটা ভীষণ কুকুর আছে, সেটা ওই প্রাসাদের মধ্যেই একজন ভৃত্যের তত্ত্বাবধানে রেখে দিয়েছি। রাত্রিতে বাঘা ছাড়া থাকে, তাকে আয়ত্তে আনতে পারবেন তো? মিস্টার স্যানিয়েল মৃদু হেসে বললেন, জীবনে অনেক বাঘারি দর্শন পেয়েছি ডাক্তার গুপ্ত,
সুতরাং ওসব জন্তুকে আয়ত্তে আনার কৌশল আমি বিশেষ রূপেই আয়ত্ত করেছি, সেই জন্য আপনি উদ্বিগ্ন হবেন না। হ্যাঁ, আরেক কথা, আপনার কি আমার সঙ্গে যাবার সুবিধে হবে? ডাক্তার গুপ্ত চিন্তিত মুখে বললেন, আমি আমি দুঃখিত মিস্টার স্যানিয়েল, আজ রাত্রেই আমাকে বাইরে যেতে হবে, নইলে সানন্দে আপনার সাথী হতাম। আপনি গুপ্তদ্বারের চাবি এই বাংলোর চাকরদের কাছে দিয়ে যাবেন। অশেষ ধন্যবাদ ডাক্তার গুপ্ত, আপনার এই ব্যবহার ও উপকার আমার বহুদিন মনে থাকবে। বলে মিস্টার স্যানিয়েল উঠে দাঁড়ালেন। পরস্পর করমর্দনান্তে ডক্টর গুপ্ত বললেন, আপনি বেনারসে কোথায় বাসা নিয়েছেন? ম্যাজিস্ট্রেট করের অতিথি হয়ে এসেছি। বলে মিস্টার স্যানিয়েল পুনরায় এক প্রস্ত ধন্যবাদ বিতরণের পর ডক্টর গুপ্তের বাংলো থেকে বের হয়ে বেনারসে মিস্টার করের বাংলোয় প্রত্যাবর্তন করলেন। মিস্টার স্যানিয়েল মধ্যাহ্ন ভোজনের পর বিশেষ আয়োজনে ব্যাপৃত হয়ে পড়লেন। তিনি আদালতে মিস্টার করের সঙ্গে সাক্ষাৎ করে 4 জন বিশ্বাসী, বলবান, সাহসী ব্যক্তির বন্দোবস্ত হতে পারে কিনা জিজ্ঞেস করলেন। অনায়াসে হতে পারবে মিস্টার স্যানিয়েল, আমি এমন কয়েকজন লোককে জানি যারা অর্থ পেলে প্রাণ দিতে দ্বিধা করবে না। আমি আদালতের পর লোকের বন্দোবস্ত করে দেব, মিস্টার কর বললেন। সেদিন সন্ধে 7টার সময় মিস্টার স্যানিয়েল তার ক্ষুদ্র অভিযাত্রী দলটি নিয়ে যাত্রা করার উপক্রম করছিলেন। সেই সময় ডক্টর গুপ্ত তার মোটরে এসে উপস্থিত হলেন। তিনি হাসি মুখে বললেন, শেষ মুহূর্তে আমার বিদেশ যাত্রা স্থগিত হয়ে গেল, সুতরাং ভাবলাম আপনার সঙ্গী যদি হতে পারি তবে দস্যু মোহনকে স্বচক্ষে দর্শন করার সুযোগ পেলেও পেতে পারি। আমাকে কি সঙ্গে নেবেন মিস্টার স্যানিয়েল? মিস্টার স্যানিয়েল অত্যন্ত খুশি হয়ে বললেন, নিশ্চয় নেব ডাক্তার গুপ্ত, আপনার সাহায্য আমার পক্ষে বহুমূল্য সম্পদ হবে। অতঃপর ভাড়া করা ঘোড়ার গাড়িকে বিদায় দিয়ে সকলে ডাক্তার গুপ্তের মোটর গাড়িতে আরোহণ করে যাত্রা করলো। ডাক্তার গুপ্ত স্বয়ং মোটর ছেড়ে দিলেন। তার পাশে উপবিষ্ট মিস্টার স্যানিয়েলের দিকে মুহূর্তের জন্য চাইলেন, আপনি আপনি তাহলে সশস্ত্র হয়ে এসেছেন তো মিস্টার স্যানিয়েল? মিস্টার স্যানিয়েলের মুখে ক্ষীণ হাস্যরেখা ফুটে উঠল। তিনি বললেন, আয়োজনের কোনো ত্রুটি আমি করিনি ডক্টর গুপ্ত। ডাক্তার গুপ্তের মুখে মৃদু হাসি লেগেছিল। তিনি বললেন, আমার অত্যন্ত আনন্দ হচ্ছে মিস্টার স্যানিয়েল, এমন কোনো অভিযানে যাবার সুযোগ আমার জীবনে হয়নি। মোটর ঘন্টায় 50 মাইল বেগে ছুটছিল। দেখতে দেখতে তারা রামনগরের বিপরীত দিকের পল্লীতে উপস্থিত হলেন। ডাক্তার গুপ্ত মোটরের বেগ একেবারে ঘন্টায় 10 মাইল করে দিলেন। অন্ধকার রাত্রে নিস্তব্ধ পল্লীর ভেতর দিয়ে মোটর অতি নিঃশব্দে ছুটতে লাগলো। পথে কচ্ছিৎ লোকের দেখা মিলছিল। অবশেষে মোটর এসে বনমধ্যে প্রবেশ করলো ও কিছু দূর এগিয়ে গিয়ে থেমে গেল। সকলে নিঃশব্দে মোটর থেকে অবতরণ করলেন। ডাক্তার গুপ্ত আগে আগে পথ দেখিয়ে চলতে লাগলেন। প্রাসাদের পিছনে একটা গুপ্তদ্বারের সম্মুখে এসে ডাক্তার গুপ্ত নিম্ন স্বরে বললেন, এই গুপ্তদ্বার, এখন শুনুন, আপনার লোকেদের দরজায় পাহারায় রাখুন। আমরা দুজনে ভেতরে যাব। যদি কোনো বিপদের সম্মুখীন হই বা সাহায্যের প্রয়োজন বোধ করি তবে রিভলভারের দুবার উপর্যুপরি শব্দ করব। সেই শব্দ শুনে ওরা যেন আমাদের সাহায্যে যায় সেই উপদেশ দিন। মিস্টার স্যানিয়েল যুক্তির সারবত্তা বুঝতে পারলেন এবং নিম্ন স্বরে সহচরকে উপদেশ দিলেন। ডাক্তার গুপ্ত বললেন, এইবার চাবি খুলুন। উত্তেজনায় মিস্টার স্যানিয়েল অধীর হয়ে পড়লেও তিনি আত্মসংবরণ করে পকেট থেকে চাবি বের করে দরজার ছিদ্রে লাগালেন এবং মৃদু চাপ দিতেই দরজা নিঃশব্দে ভেতর দিকে মুক্ত হয়ে গেল। ডাক্তার গুপ্ত আগে আগে প্রবেশ করে নিচু স্বরে বললেন, আমার পশ্চাতে আসুন, আমি প্রাসাদের সবকিছুই জানি। তাঁরা উভয়ে প্রাসাদের লনে প্রবেশ করে উপরের দিকে চেয়ে দাঁড়ালেন। প্রাসাদের ওপর অসংখ্য ঘর। কোন ঘরে দস্যুরা তার পুত্রকে বন্দি করে রেখেছে তা কি করে বুঝতে পারবেন ভেবে মিস্টার স্যানিয়েলের মন বিমর্ষ হয়ে উঠল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় ডাক্তার গুপ্ত চাপা স্বরে বললেন, চুপ, বাঘা দেখতে পেয়েছে। ডাক্তার গুপ্ত নিম্ন স্বরে শীষ দিলেন। সঙ্গে সঙ্গে 3 লাফে বাঘা এসে ডাক্তার গুপ্তের পদতলে লুটিয়ে পড়ল। তিনি বাঘার মাথায় দুবার ধীরে ধীরে চপটাঘাত করে নিম্ন স্বরে বললেন, চুপ করে থাক বাঘা, এইখানে বসে থাক। মিস্টার স্যানিয়েল দেখলেন প্রভুভক্ত জীবটি মানুষের মতোই প্রভুর আদেশ বুঝতে পেরে পালন করলো। ডাক্তার গুপ্ত বললেন, এইবার ভীষণ বিপদ কেটেছে,
আসুন ওপরে যাই। তাঁরা পায়ের জুতো নিচে খুলে অতি সন্তর্পণে ওপরে উঠতে লাগলেন। তাঁরা যখন দোতলায় এসে উপস্থিত হলেন তখন ডাক্তার গুপ্ত নতস্বরে বললেন, যদি আমার অনুমান সত্যি হয় তবে বড় শোয়ার ঘরটার পাশের ঘরে আপনার পুত্র বন্দী আছে। কিন্তু সর্বনাশ, ওই দেখুন। ডাক্তার গুপ্ত শঙ্কিতভাবে হস্ত প্রসারিত করে দেখালেন। মিস্টার স্যানিয়েল দেখলেন একজন লোক হাতে রিভলভার ধরে একটা ঘরের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। মিস্টার স্যানিয়েল নীরবে কয়েক মুহূর্ত চেয়ে থেকে তার পরবর্তী কার্য সম্পর্কে চিন্তা করতে লাগলেন। এমন সময় ডাক্তার গুপ্ত বললেন, এখান থেকে গুলি করবেন? না, তাহলে তো সব দস্যুই জেগে উঠে আমাদের বাধা দেবে। তার অপেক্ষা। এই পর্যন্ত বলে মিস্টার স্যানিয়েল চিন্তিত হয়ে পড়লেন। ডাক্তার গুপ্ত সহসা উৎসাহব্যঞ্জক নতস্বরে বললেন, আপনি এখানে অপেক্ষা করুন। আমি অতি নিঃশব্দে ঘরের পিছন দিকের বারান্দায় গিয়ে দস্যুকে পিছন থেকে আক্রমণ করি। তাহলেই। মিস্টার স্যানিয়েল কিছু বলবার বা বাধা দেবার পূর্বেই দুঃসাহসী ডাক্তার গুপ্ত বিড়ালের মতো নিঃশব্দ দ্রুত গতিতে অন্ধকারের মধ্যে ডুবে গেলেন। মিস্টার স্যানিয়েল পকেট থেকে রিভলভার বের করে নিঃশব্দে দস্যুর দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি দেখলেন সে অন্ধকারের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে কি দেখার চেষ্টা করছে। সহসা একটা শব্দ হলো। স্যানিয়েল চমকিত হয়ে দেখল ডাক্তার গুপ্ত দস্যুর উপর লাফিয়ে পড়েছেন এবং দস্যুর সঙ্গে ধস্তাধস্তি করার পূর্বেই ডাক্তার গুপ্ত দস্যুকে কাবু করে ফেললেন এবং তার মুখেই তারই পরিধেয় বস্ত্রের এক অংশ প্রবেশ করিয়ে দিয়ে তাকে তারই অস্ত্রে বেঁধে ফেললেন। দস্যুর নড়বার শক্তি পর্যন্ত রইল না। ডাক্তার গুপ্ত পরিশ্রমের জন্য হাঁপিয়ে পড়েছিলেন। বললেন, যাক, সব সব আপদ শেষ হয়েছে। এখন আসুন আপনার পুত্রের সন্ধান করি। ডাক্তার গুপ্ত যে ঘরে কেশব আছে অনুমান করে দরজা ঠেললেন, সেই ঘরের দ্বার নিঃশব্দে খুলে গেল। মিস্টার স্যানিয়েল দ্রুত পদে প্রবেশ করে বিছানার নিকট গিয়ে ডাকলেন, কেশব, কেশব, ধন আমার। কেশবের নিদ্রা ভঙ্গ হলো। সে পিতার কণ্ঠস্বর শুনে দ্রুত বেগে উঠে বসলো ও পিতার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। অতি কষ্টে জড়িত স্বরে বলল, আমাকে নিয়ে যেতে এত দেরি করলে কেন বাবা? সজল চোখে অশ্রুরুদ্ধ কণ্ঠে মিস্টার স্যানিয়েল পুত্রকে বক্ষে চেপে ধরলেন। এরা কি তোমাকে খুব কষ্ট দিত বাবা? কেশব বাবার গলা ছেড়ে দিয়ে বলল, কষ্ট? কি যে বলো তুমি বাবা! এমন যত্নে আমি কখনো থাকিনি। যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। শুধু বাইরেই যেতে দিত না। নইলে আমাকে এত আদর যত্নে এরা রেখেছে যে তেমন আদর যত্ন আমি জীবনে পাইনি। মিস্টার স্যানিয়েল মনে মনে দস্যু মোহনের উপর কৃতজ্ঞ হয়ে বললেন, দস্যু মোহন এখানে আছে? কই, তাকে তো দেখিনি। তবে একটি সুন্দরী মেয়েকেও তারা বন্দি করে রেখেছে বাবা। তাকেও তো উদ্ধার করবে তুমি। মেয়ে? মিস্টার স্যানিয়েলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, কেশব, মেয়েটির নাম কি রমা? হ্যাঁ বাবা, আমি তাকে রমাদি বলে ডাকি। তাকেও তুমি উদ্ধার করো বাবা। সেও বড় কষ্টে আছে। কেশব পিতার হাত ধরে দাঁড়ালো। ডাক্তার গুপ্ত বললেন, কোন ঘরে মেয়েটি আছে কেশব? আসুন আমার সঙ্গে। কেশব এগিয়ে গিয়ে কয়েকটা ঘরের পর একটা ঘরের সামনে উপস্থিত হয়ে নিচু স্বরে ডাকলো, রমাদি, দরজা খোলো। আমার বাবা তোমাকে উদ্ধার করতে এসেছেন। ধীরে ধীরে দরজা খুলে গেল। মিস্টার সোমের কুমারী তরুণী মেয়ে রমা নত মুখে এসে সামনে দাঁড়ালো। মিস্টার স্যানিয়েল উল্লাসিত কণ্ঠে বললেন, ভগবানকে ধন্যবাদ যে আপনার দেখাও পেলাম। মিস সোম, চলে আসুন। এখনই অন্য দস্যুরা উঠে বাধা দিতে পারে। ডাক্তার গুপ্ত বললেন, আর দেরি করা মোটেই সমীচীন নয়। আসুন আসুন আপনারা। মিস সোম অশ্রু ভারাক্রান্ত স্বরে বলল, আমার আমার বাবা দাদা সব ভালো আছে তো মিস্টার স্যানিয়েল? হ্যাঁ মা, সকলে ভালো আছেন। তাঁরা তোমার জন্য আহার নিদ্রা ত্যাগ করেছেন।
সকলে গুপ্ত দরজার নিকট এসে দেখল চারজন সহচর অপেক্ষা করছে। সকলে নিঃশব্দ গতিতে মোটরে আরোহণ করলো। ডাক্তার গুপ্তের পাশে সপুত্র মিস্টার স্যানিয়েল এবং তাঁর পাশে রমা উপবেশন করলো। পশ্চাতে চারজন সঙ্গী আরোহণ করলো। ডাক্তার গুপ্ত মোটর ছেড়ে দিলেন, বললেন, আজকের রাত্রি আমার মৃত্যু পর্যন্ত স্মরণ থাকবে। মিস্টার স্যানিয়েল কৃতজ্ঞ চিত্তে বললেন, আপনার ঋণ আর পরিশোধ হবে না ডক্টর গুপ্ত। ডাক্তার গুপ্ত হেসে বললেন, হবে, যদি এক কাজ করতে পারেন মিস্টার স্যানিয়েল। কি কাজ বলুন? এমন কোনো কাজ নেই যা আপনার জন্য আমি করতে পারি না। মিস্টার স্যানিয়েল কৃতজ্ঞ চিত্তে বললেন। ডাক্তার গুপ্ত হাসতে হাসতে বললেন, আমার বাড়ি তো দেখেছেন, দ্বিতীয় প্রাণী নেই। আমার অনুরোধ, যা দু একটা দিন আপনারা বেনারসে থাকেন, আমার অতিথি হয়ে আমাকে সৌভাগ্যবান করুন। মিস্টার স্যানিয়েল কয়েক মুহূর্ত চিন্তা করলেন। তিনি ভাবলেন, যে পরোপকারী মহৎ অন্তঃকরণের পরিচয় ডাক্তার গুপ্তের ভেতর পেয়েছেন, তাতে তাঁর এই সহৃদয় প্রস্তাব কৃতজ্ঞ চিত্তেই গ্রহণ করা উচিত। তিনি বললেন, উত্তম ডাক্তার গুপ্ত, কিন্তু মিস্টার করকে এই শুভ সংবাদ দিতে যেতে হবে। আপনি বেনারসের পথে মোটর নিয়ে চলুন। তাছাড়া তো দ্বিতীয় স্থলপথ নেই রামনগর যাবার। আমাদের রেলওয়ে ব্রিজের পাশে যে সেতু আছে তার ওপর দিয়েই যেতে হবে। সুতরাং ম্যাজিস্ট্রেট সাহেবের ফটকের সামনে দিয়েই আমাদের যেতে হবে। ডাক্তার গুপ্ত সোৎসাহে বললেন। দেখতে দেখতে মোটর এসে মিস্টার করের বাড়িতে উপস্থিত হলো। মিস্টার কর বন্ধু ও তাঁর পুত্র এবং মিস সোমকে ছাড়তে রাজি হলেন না, কিন্তু ডাক্তার গুপ্তের প্রার্থনা যে সর্বাগ্রে পূরণ হওয়া একান্ত যুক্তিসঙ্গত তা বুঝতে পেরে তিনি অনিচ্ছা সহকারে সম্মতি দান করলেন। ডাক্তার গুপ্ত ম্যাজিস্ট্রেট ও তাঁর স্ত্রী পুত্র কন্যাকে আগামীকালের ভোজে নিমন্ত্রণ করে তাঁরা যে নিমন্ত্রণ রক্ষা করবেন সে প্রতিশ্রুতি আদায় করে হৃষ্টচিত্তে মোটর ছেড়ে দিলেন। মিস্টার স্যানিয়েলের অনুরোধে ডাক্তার গুপ্ত ঘন্টায় 60 মাইল বেগে মোটর ছাড়িয়া দিলেন এবং 10 মিনিটের মধ্যে নিজের বাংলোয় উপস্থিত হলেন। ডাক্তার গুপ্ত মহাসমাদরে অতিথিদের নিজের বাড়িতে অভ্যর্থনা করে নেবার পর মুহূর্তে মিস্টার স্যানিয়েল বললেন, অত দেরি করা চলে না ডাক্তার গুপ্ত। না, আর দেরি নেই বলে ডাক্তার গুপ্ত তাঁর প্রধান বৃদ্ধ ভৃত্য ও পাচিকাকে আহ্বান করে মিস রমাসোম ও কেশবের আহারের বন্দোবস্ত করতে ও শয়নের ঘর খুলে দেওয়ার জন্য আদেশ দিলেন এবং মাননীয় অতিথিদের যাতে কিছুমাত্র অসুবিধা না হয় এবং তা হলে তৎক্ষণাৎ তাদেরকে বিদায় নিতে হবে এই কথা বারবার বলে মিস্টার স্যানিয়েলের দিকে চেয়ে বললেন, আমি প্রস্তুত মিস্টার স্যানিয়েল। রমা সবিস্ময়ে মিস্টার স্যানিয়েলের দিকে চেয়ে বলল, আবার কোথায় যাবেন কাকাবাবু? মিস্টার স্যানিয়েল মৃদু হেসে বললেন, দস্যু মোহনকে গ্রেপ্তার করা যদি সম্ভব হয়, অর্থাৎ সে যদি দুর্গপ্রাসাদে থাকে, তবে তাকে ও তার অন্যান্য সহচর যারা আছে তাদের গ্রেপ্তার করতে ও বাড়িখানা পুলিশের দ্বারা তল্লাশ করতে চলেছি মা। তোমরা আহার সেরে নিয়ে নিশ্চিন্ত মনে নিদ্রা যাও। যে আশ্রয়ে এসেছ মোহনের সাধ্য নেই আর তোমাকে এখানে বিরক্ত করে। রমার মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। সে আর কিছু না বলে নতদৃষ্টিতে চাইল। মিস্টার স্যানিয়েল বললেন, তবে আসুন ডক্টর গুপ্ত। ডাক্তার গুপ্ত এক মুহূর্তের জন্য রমার দিকে চেয়ে বললেন, যদি কিছু ত্রুটি হয় তবে তা অনিচ্ছাকৃত ভেবে মার্জনা করবেন আমাকে। রমা লজ্জাজড়িত স্বরে কি বলল তা ভালো বোঝা গেল না। তাঁরা উভয়ে বের হয়ে ডাক্তার গুপ্তের মোটরে আরোহণ করলেন। ডাক্তার গুপ্ত স্টিয়ারিং হুইল ধরে বললেন, এইবার দস্যু মোহনের আর পরিত্রাণ নেই। আপনার বুদ্ধি চাতুর্যে আর সত্যিই আমি অভিভূত হয়ে পড়েছি। এখন কোথায় যাব আদেশ করুন। মিস্টার স্যানিয়েল বললেন, কাশীর পুলিশ হেডকোয়ার্টারে ডক্টর গুপ্ত। ডাক্তার গুপ্ত মোটর ছেড়ে দিলেন। পুলিশ হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে তাঁরা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং আধ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পূর্বেই পুলিশ ভ্যানে সশস্ত্র পুলিশ বাহিনীর অগ্রবর্তী হয়ে পুলিশ সুপার ডাক্তার গুপ্তের মোটরে মিস্টার স্যানিয়েলের পাশে উপবেশন করলেন এবং ডাক্তার গুপ্তের অমানসিক দ্রুতবেগে
মোটর চালানোর শক্তি দেখে বললেন, ডাক্তার গুপ্তের হাতে মোটর যেন আজ্ঞাবাহী ভৃত্যে পরিণত হয়েছে। দুর্গপ্রাসাদের সম্মুখস্থ ফটকের নিকট এসে সকলে দেখলেন বৃহৎ দ্বার মুক্ত হয়ে রয়েছে। মিস্টার স্যানিয়েল হতাশ হয়ে বললেন, জীবনে একটা পরম সুযোগ আমার নষ্ট হলো। পুলিশ সুপার বললেন, ব্যাপার কি বলুন তো? আর ব্যাপার স্যার, ধূর্ত এইটুকু অবসরে সদলে পালিয়েছে। সব পরিশ্রমই আমাদের বৃথা হলো। মিস্টার স্যানিয়েল দুর্গপ্রাসাদের অভ্যন্তরে পুলিশ অফিসারের সঙ্গে চলতে চলতে বললেন, দুর্গপ্রাসাদের প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে অনুসন্ধান করা হলো, কিন্তু দেখা গেল দস্যুরা তো পালিয়েছেই, উপরন্তু একটিমাত্র জিনিসও তারা পিছনে ফেলে যায়নি, যেন ঝেঁটিয়ে ঘরের ধুলো ময়লা পর্যন্ত সঙ্গে নিয়ে গেছে। পুলিশ সুপার ও ডাক্তার গুপ্তের সঙ্গে মিস্টার স্যানিয়েল মিস রমা সোমের কক্ষে প্রবেশ করে দেখলেন সেখানেও কোনো দ্রব্য নেই, তবে একটা র্যাকের ওপর কয়েকটা শুষ্ক ফুলের তোড়া রয়েছে এবং প্রত্যেক তোড়ার নিম্নদেশে একটি করে মোহনের নাম লেখা সুদৃশ্য কার্ড রঙিন সুতো দিয়ে আবদ্ধ আছে। সবচেয়ে বিস্ময়ের বিষয় বলে ডাক্তার গুপ্তের মনে হলো যে তাহার দ্বারা আহত দস্যুটিও বেমালুম সরে পড়েছে। তিনি বললেন, ঘরে আগুন লাগলে যেমন কোনো কিছুই অবশিষ্ট থাকে না, তেমনি মোহন যেন এখানে আগুন ধরিয়ে সব কিছুই বেমালুম অদৃশ্য করে দিয়েছে। আরও কিছু সময় অনুসন্ধান কাজ চালিয়ে এই দলটা যখন শহরে ফিরছিল, ডাক্তার গুপ্ত তাঁর ঘড়িটা দেখে বললেন, রাত্রি 1টা। মিস্টার স্যানিয়েল চিন্তা করছিলেন সন্ধে 7টা থেকে এই 6 ঘন্টা সময়ের মধ্যে তিনি যা করতে সক্ষম হয়েছেন তা 6 মাসেও করতে পারবেন কিনা মাত্র কয়েক ঘন্টা আগে, তেমন সন্দেহে তাঁর মন সমাচ্ছন্ন ছিল। ডাক্তার গুপ্ত পুলিশ সুপারকে হেডকোয়ার্টারে পৌঁছে দিয়ে যখন নিজের বাংলোতে উপস্থিত হলেন তখন রাত্রি 2টো বাজছে। প্রধান পরিচারক ও অন্যান্য ভৃত্যদের মধ্যে 2 জন প্রভুর জন্য অপেক্ষা করছিল। ছুটে এসে প্রধান পরিচারক মোটরের দরজা খুলে দিল। ডাক্তার গুপ্ত বললেন, তাঁরা খেয়েছেন, শুয়েছেন তো? হ্যাঁ হুজুর, প্রধান ভৃত্য নিবেদন করল। মিস্টার স্যানিয়েলকে সঙ্গে নিয়ে ডাক্তার গুপ্ত ড্রয়িং রুমে উপস্থিত হয়ে বললেন, এবার আপনাকে খেতে দিতে বলি মিস্টার স্যানিয়েল। আমি স্নান করব ডক্টর গুপ্ত। মিস্টার স্যানিয়েল তাঁর সঙ্গে আনিত ছোট্ট সুটকেসটি খুলে এক প্রস্ত কাপড় ও জামা বের করে নিলেন। মিস্টার স্যানিয়েল বাথরুমে প্রবেশ করে বিস্ময়াপন্ন হয়ে পড়লেন। মানুষ কতদূর ধনী ও শৌখিন রুচির অধিকারী হলে তবে স্নানের ঘরে এরকম সমারোহের পরিচয় দিতে পারে ভেবে তার বিস্ময়ের আর অন্ত রইল না। স্নান সেরে আহারান্তে মিস্টার স্যানিয়েল যখন একটা সুসজ্জিত কক্ষে দুগ্ধ ফেননিভ শয্যার উপর শয়ন করলেন, তখন তাহার এই ভেবে পরম শান্তির আর শেষ রইল না যে তিনি পুত্রকে ও মিস সোমকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি সুখ চিন্তায় বিভোর হয়ে অনতিবিলম্বে নিদ্রিত হয়ে পড়লেন। সারা ভারতবর্ষের সংবাদপত্র ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার স্যানিয়েলের অদ্ভুত কৃতকার্যতার লোমহর্ষণ কাহিনীতে মুখর হয়ে উঠল। প্রায় প্রত্যেক সংবাদপত্রে মিস্টার স্যানিয়েলের আবক্ষ ছবি প্রকাশিত হলো। উপর্যুপরি 2বার মোহনের হাতে লাঞ্ছিত হয়ে মিস্টার স্যানিয়েলের নামে যে কলঙ্কের বোঝা চেপেছিল তার এই অসম সাহসিক কার্যে তা যেন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল। তার নাম মোহনীয় ও মহোজ্জ্বল হয়ে উঠল। দিল্লির ডেলি নিউজ পত্রে প্রকাশিত হলো, দস্যু মোহনের পরাজয়, মিস্টার স্যানিয়েলের অভূতপূর্ব সাফল্য, মোহনের প্রেমাভিনয়ের পাত্রীর মুক্তি, ডিটেকটিভের অসামান্য প্রতিভার বিকাশ। আমরা সত্যিই আজ গর্ব অনুভব করছি। দস্যু মোহনের হাতে বারবার 2বার লাঞ্ছিত হয়ে এতদিন মিস্টার স্যানিয়েলের মনে যে ক্ষোভ জন্মেছিল তা তাঁর এই একটিমাত্র অসাধারণ সাফল্যে ও দস্যু মোহনের এই পরাজয়ে নিবারিত হলো। সেই দিন অপরাহ্নে ডাক্তার গুপ্তের প্রশস্ত সজ্জিত ড্রয়িং রুমে বসে অতিথিগণ আলাপ করছিলেন। মিস্টার সোমের আগ্রা যাত্রার সকল ইচ্ছা ডাক্তার গুপ্তের সবিনয় অনুরোধে সেদিনের জন্যও স্থগিত ছিল। কন্যাকে পেয়ে মিস্টার সোমের দেহে ও মনে অভূতপূর্ব পরিবর্তন হয়েছিল। তিনি মিস্টার স্যানিয়েলের দিকে একবার চেয়ে ডাক্তার গুপ্তকে বললেন, তোমার এই ব্যবহার
আমি কোনোদিনই ভুলতে পারবো না বাবা। মানুষ যে এমন দেবতার মতো হতে পারে আমার দীর্ঘ বয়সের অভিজ্ঞতাতেও তা জানা ছিল না। আমার এই প্রার্থনা ভগবানের কাছে, তিনি যেন তোমাকে সর্বরকমে সুখী করেন। মিস্টার সোমের মুখে স্নিগ্ধ জ্যোতি ফুটে উঠল। মিস্টার স্যানিয়াল প্রসন্ন মুখে ডাক্তার গুপ্তের নত কৃতজ্ঞতা ভরা মুখের দিকে একবার চেয়ে বললেন, আমার ধারণা ছিল না যে তোমাকে এখানে দেখতে পাবো। মোহন যে কেন তোমাকে ওর কেশবের সঙ্গে রেখে ভুল করলো তার কারণও আমার কাছে দুর্বোধ্য। রমা মৃদু হাসি মুখে বলল, আমাকে যদি ওখানে না পেতেন তবে কি অন্য চেষ্টা করতেন না কাকাবাবু? মিস্টার স্যানিয়াল হাসি মুখে বললেন, তুমি তো আর জানো না যে তোমার অনুসন্ধানের জন্য ভারত গভর্নমেন্টের কি বিশাল যন্ত্র কাজ করছিল। তোমাকে যদি ওখানে দৈবক্রমে পাওয়া না যেত তাহলে হয়তো আরো দেরি হতো, কিন্তু তোমাকে উদ্ধার না করে গভর্নমেন্ট নিশ্চিন্ত হতে পারতেন না। ডাক্তার গুপ্ত হাসি মুখে বললেন, এ কথা কি সত্যি যে আপনি সাংকেতিক দলিলটার পাঠোদ্ধার করেছেন? সম্পূর্ণ সত্য নয় ডাক্তার গুপ্ত, কিন্তু মোহনের ধারণা যে আমি সক্ষম হয়েছি, আর সেই জন্যই সে আমার পুত্রকে জামিন স্বরূপ বন্দি করেছিল। মিস্টার স্যানিয়াল বললেন। মিস্টার সোমের মুখ গম্ভীর হলো। তিনি বললেন, আপনি কি পাঠোদ্ধারে আংশিকভাবে সফল হয়েছেন মিস্টার স্যানিয়াল? মিস্টার স্যানিয়াল ক্ষণকাল নীরবে থেকে বললেন, আমি এইটুকু ধারণা করতে পেরেছি যে গুপ্ত ধনাগার সম্পর্কে যে কিংবদন্তি আছে তা হয়তো সত্য। সত্য? মিস্টার সোম বিস্ময়ে যেন ভেঙে পড়লেন। বললেন, কিন্তু কোথায় কোথায় সেই ধনাগার মিস্টার স্যানিয়াল? মিস্টার স্যানিয়াল বললেন, তা যদি আমি জানতে পারতাম তাহলে কেশব ও আপনার কন্যার উদ্ধারের পর এই 1 সপ্তাহ কাল এখানে অলসভাবে যাপন করতাম না। কিন্তু আপনি যদি মূল দলিলখানা আমাকে একবার দেখান তবে আমি বিশেষভাবে চেষ্টা করতে পারি। ডাক্তার গুপ্ত বললেন, দলিলখানা কি আপনার সঙ্গেই আছে কাকাবাবু? না বাবা, অমন বিপজ্জনক বস্তু নিয়ে পথ চলতে ভয় পাই। দলিলখানা আমি সিলমোহর করে ব্যাংকে গচ্ছিত রেখেছি। মিস্টার বেকার ফিরে এলে তখন এ বিষয়ের জন্য একবার শেষ চেষ্টা করব। মিস্টার সোম ধীর স্বরে বলছিলেন। সরোজ নীরবে বসে আলোচনা শুনছিল। সে ডাক্তার গুপ্তের কাকাবাবু সম্বোধন শুনে সবিস্ময়ে তাঁর দিকে চেয়েছিল। মৃদু হেসে বলল, আপনি কতদিন ইউরোপে ছিলেন ডাক্তার গুপ্ত? তা প্রায় 2 বছর হবে। ডাক্তার গুপ্ত বললেন। সরোজ বলল, বিলাতে ডাক্তারি পাশ করে এসে এখানে কেন প্র্যাকটিস আরম্ভ করেননি? ডাক্তার গুপ্ত মৃদু হেসে বললেন, প্র্যাকটিস করার উদ্দেশ্য নিয়ে আমি পাশ করিনি মিস্টার সোম। তবে? সবিস্ময়ে সরোজ প্রশ্ন করল। ডাক্তার গুপ্ত হাসতে হাসতে বললেন, মানুষের তো অনেক খেয়াল থাকে, আমারও এটা তেমনি একটা খেয়াল বলে ধরে নিন না কেন। রমা হাস্য মুখে একবার ডাক্তার গুপ্তের দিকে চেয়ে মুখ নত করল। রমার এই সলজ্জ ভাবটুকু মিস্টার স্যানিয়ালের দৃষ্টি এড়ালো না। তিনি বিস্মিত ও চমৎকৃত হলেন। বললেন, আপনি বিবাহ করেননি কেন ডাক্তার গুপ্ত? ডাক্তার গুপ্তের মুখ ক্ষণিকের জন্য ম্লান হয়ে পুনরায় স্বাভাবিক আকার ধারণ করল। তিনি বললেন, বিবাহ করা তো ছেলে খেলা নয় মিস্টার স্যানিয়াল। যার সঙ্গে আমৃত্যু বাস করতে হবে সে সুখী হবে কিনা, আমি সুখী হব কিনা, সমস্যা সমাধান করা বড় সহজ কাজ নয়। ডাক্তার গুপ্ত এরূপ গম্ভীরভাবে বললেন যে সকলে হেসে উঠলেন। মিস্টার স্যানিয়াল বললেন, সমস্যা সমাধানই আমার ব্যবসা। আপনি যদি সমাধানের ভার আমার ওপর ছেড়ে দেন তবে আপনাকে আমি নিশ্চিন্ত করতে পারি। ডাক্তার গুপ্ত মৃদু হেসে বললেন, আপনি যে ব্যবসাও করেন তা আমি জানতাম না। সরোজ হাসতে হাসতে বলল, আর কি দেখবার আছে এখানে ডাক্তার গুপ্ত?
ডাক্তার গুপ্ত বললেন, গত এক সপ্তাহ ধরে যা দেখবার সে তো দেখেছেনই, যা না দেখবার তাও দেখেছেন। সুতরাং আমার বলতে ভয় হয় আপনাকে আমি কোনো আশাই দিতে পারছি না। তার মানে আর কিছু দেখবার নেই? সরোজ হাসতে হাসতে বলল। মিস্টার স্যানিয়াল দাঁড়িয়ে বললেন, আমি একবার মিস্টার করের সঙ্গে দেখা করে আসি, কারণ কাল যখন এখান থেকে চলে যাচ্ছি। ডাক্তার গুপ্ত উৎসাহ ভরে বললেন, আমি আমার বজরা সাজাতে বলে দিয়েছি। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে চলুন সকলে মিলে একটু বেরিয়ে আসি। সরোজ আনন্দে লাফিয়ে উঠল, বলল, আপত্তি? বরং না যাওয়া হলেই আপত্তি হওয়ার সঙ্গত কারণ থাকতো। রমা মৃদু হাস্য মুখে বলল, আমি কখনো বজরায় চড়িনি এর আগে। ডাক্তার গুপ্ত প্রশান্ত দৃষ্টিতে রমার মুখের দিকে চেয়ে মৃদু হাস্য করলেন। সরোজ বলল, আমি থোড়াই চেপেছি। সকলে হাসতে হাসতে বের হয়ে পড়ল। অতি মনোরম ময়ূরপঙ্খী বজরাখানি সুরুচি সম্পন্নভাবে সজ্জিত করা হয়েছিল। রমা আনন্দে কলরব করে বলল, কি চমৎকার, কি সুন্দর। ডাক্তার গুপ্তের মুখ আলোকিত হয়ে উঠল। দ্বিতলে সুদৃশ্য ভেলভেটে ছাওয়া গদিযুক্ত চেয়ারের ওপর সকলে উপবেশন করলেন। শুক্লা দশমীর রাত্রি, গঙ্গার স্বচ্ছ কৃষ্ণ জলে চন্দ্রের কিরণ নাচছিল। বিষদাঁড় বজরাখানি তীর ছেড়ে মধ্য গঙ্গায় উপস্থিত হলো ও দ্রুত গতিতে জল কেটে ছুটতে লাগলো। সকলে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বসে রইলেন। মিস্টার স্যানিয়ালের পুত্র কেশব উচ্ছ্বসিত আনন্দবেগ চাপিতে না পেরে এদিক ওদিক করে ছুটে বেড়াতে লাগলো ও গঙ্গা বক্ষ আনন্দধ্বনিতে মুখরিত করে তুলল। মিস্টার সোম বিমুগ্ধ দৃষ্টিতে চেয়ে ভাবছিলেন, মানুষ কত ধনের অধিকারী হলে তবে এরকমভাবে জীবনযাপন করতে পারে। একাধারে লক্ষ্মী সরস্বতীর বরপুত্র, স্বাস্থ্য ও সৌন্দর্যের এরকম সমাবেশ কচ্ছিৎ দেখতে পাওয়া যায়। তিনি একবার কন্যার বিমুগ্ধ মুখের দিকে, অন্যবার যুবক ডাক্তার গুপ্তের দিকে চেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তার মনে তখন কি ইচ্ছা হচ্ছিল তা তাঁর অন্তর্যামী বলতে পারতেন। মিস্টার স্যানিয়াল বললেন, সত্য বলতে কি ডাক্তার গুপ্ত, মানুষের জীবন যে এমনভাবে ভোগ করা যায় তা ইতিপূর্বে আমি জানতাম না। এখন আমার মনে শুধু এই কথাই উদয় হচ্ছে, শুধু বাজে কাজের পিছনেই এতদিন জীবনটাকে নষ্ট করেছি। ডাক্তার গুপ্ত মৃদু হেসে বললেন, কিন্তু এতেও শান্তি আছে মিস্টার স্যানিয়াল, কি নেই? মানুষের স্বভাবই এই, তার যা নেই তার জন্যই সে ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু সেই আকুলতা তার ততক্ষণই থাকে যতক্ষণ না সে অভীষ্ট পূর্ণ করতে সক্ষম হয়। তারপর পুনরায় সে অশান্তি অন্য বস্তুকে লক্ষ্য করে ধূমায়িত হতে থাকে। মিস্টার স্যানিয়াল বললেন, আমার ক্ষোভ কোনো কিছু প্রাপ্তির আশায় নয় ডক্টর গুপ্ত। আমার দুঃখ এই জন্য যে আমি এতদিন মিথ্যার পেছনে ছুটে বেরিয়েছি। প্রকৃতি তার অফুরন্ত সম্পদ নিয়ে আমাদের যে হাতছানি দিয়ে ডাকছে সেদিকে দৃষ্টি না দিয়ে অন্যদিকে খোসার চাকচিক্যে মুগ্ধ হয়ে ছুটে বেরিয়েছি। ডাক্তার গুপ্ত রমার দিকে চেয়ে বললেন, আপনার এসব ভালো লাগছে মিস সোম? মিস সোমের মুখে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে লজ্জানত মুখখানি আরো অবনত করল। সরোজ বলল, আপনি কতদিন বাংলাদেশ ছেড়েছেন ডক্টর গুপ্ত? ডাক্তার গুপ্ত বললেন, আমি তো ছাড়িনি মিস্টার সোম। আমার জীবন কোনো প্রদেশেই স্থির হয়ে বসে থাকে না। কার্য উপলক্ষে আমাকে প্রায় সব প্রদেশেই ঘুরে বেড়াতে হয়। সরোজ বলল, আমি আরেকটি লোককে জানতাম যার শিক্ষা দীক্ষা রূপ ঐশ্বর্য ও সম্পদের সঙ্গে আপনার তুলনা করা চলে। এই অবধি বলে সহসা সে নীরব হলো। মিস্টার স্যানিয়াল হেসে বললেন, আপনি নিশ্চয়ই মোহনের কথাই বলছেন সরোজবাবু। আগে হ্যাঁ, কিন্তু উভয়ের মধ্যে কি ভীষণ ব্যবধান দেখুন কাকাবাবু। একজন প্রাণ ভয়ে রাত্রির অন্ধকার বেছে নেয়, আর একজন দেবতার মতোই পুত পবিত্র অন্তঃকরণ নিয়ে দিবালোকের মতো মঙ্গলময় জীবন ধরে বিচরণ করেন।
রমা অগ্রজের উচ্ছ্বাস ভরা মুখের দিকে ম্লান মুখে চাইল। সরোজের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হলে সে পুনরায় বলল, আমাকে মার্জনা কর বোন, আমি ও আলোচনা আর করব না। রমার ভাবান্তর লক্ষ্য করে সরোজের ধারণা হয়েছিল মোহনের আলোচনায় রমা অত্যন্ত অসুখী হয়ে পড়ে। এদিকে বজরা এসে দশাশ্বমেধ ঘাটে উপস্থিত হলে মিস্টার স্যানিয়েলের সঙ্গে মিস্টার সোম উঠে বললেন, তোমরা ঘুরে বেড়াও বাবা, আমি বিশ্বনাথ দর্শন করে আসি। মিস্টার স্যানিয়েল বললেন, আমি বলি কি যে আপনারা আমার সঙ্গে আসুন, রতিন ও চারুকে সুখী করে আসি। রমা উঠে দাঁড়ালো দেখে সরোজ ও ডাক্তার গুপ্ত এবং কেশবও সম্মতি প্রকাশ করে সকলে একত্রে বজরা থেকে নেমে পড়ল। সেদিন রাত্রি 10টা অবধি সকলে ম্যাজিস্ট্রেট মিস্টার করের বাংলোতে আলাপ আলোচনায় অতিবাহিত করে যখন রামনগরের ডাক্তার গুপ্তের ভবনে উপস্থিত হলেন তখন প্রায় 12টা বাজে। সকলে আহারাদি করে শয্যা গ্রহণ করলেন। পরদিন এক অভাবনীয় ঘটনা ঘটল। সময়ে সময়ে এমন অনেক কিছু ঘটতে দেখা যায় যা পূর্বে কেউ কল্পনাতেও ভাবতে পারত না, কিন্তু এমনও অনেক ঘটনা ঘটতে দেখা যায় যার সম্পূর্ণ সম্ভাবনা বজায় থাকলেও মানুষ নানা কারণে তা ভাবতে সক্ষম হয় না, তাই অভাবনীয় বলে ধারণা করে। এই ঘটনাটাও সেই রকমই অভিনব। নারীর মন যে দেবতারও অজ্ঞাত বস্তু, ইহাও সেদিন প্রমাণিত হলো। প্রাতঃকালীন ব্রেকফাস্ট অন্তে ড্রয়িং রুমে বসে মিস্টার সোম, সরোজ ও মিস্টার স্যানিয়েল কথা বলছিলেন। এই সময় ডাক্তার গুপ্ত ও রমা ডাইনিং রুম থেকে আগমন করলো এবং উভয়ে একত্রে মিস্টার সোমের পদতলে গড় হয়ে প্রণাম করলো। ডাক্তার গুপ্ত বললেন, আমাদের আশীর্বাদ করুন বাবা। মিস্টার সোম প্রথমটা কিছুই সম্যকভাবে বুঝতে না পেরে সচকিত হয়ে উঠলেন এবং পর মুহূর্তে ডাক্তার গুপ্তকে এক হাতে বক্ষে জড়িয়ে ধরে অন্য হাতে কন্যার মস্তক বক্ষের উপর চেপে ধরে আনন্দে উচ্ছ্বসিত স্বরে বললেন, আহ, আমি যে কি শান্তি পেলাম! ভগবান, আমাকে সহ্য করার শক্তি দাও প্রভু। মিস্টার সোমের চক্ষু অশ্রুভরে দৃষ্টি হারালো। সরোজের মুখে প্রশান্ত হাসি ফুটে উঠল। মিস্টার স্যানিয়েল মৃদু হেসে বললেন, আমার এক একটা ধারণা কেমন করে সত্যে পরিণত হয় দেখে নিজেই আশ্চর্য হয়ে যায়। গত সন্ধ্যায় ঠিক এই ব্যাপারটি আমি অনুমান করেছিলাম। মিস্টার সোম ডাক্তার গুপ্তকে বক্ষ থেকে মুক্তি দিয়ে বললেন, আজ আমাকে তুমি যে দুর্ভাবনা থেকে মুক্তি দিলে বাবা, ভগবান জানেন সে দুর্ভাবনা কি দুঃস্বপ্নের মতো আমার মন আচ্ছন্ন করেছিল। কিন্তু এই শুভ কাজে আমি দেরি করতে চাই না বাবা, প্রবল শত্রু আমাদের সম্মুখে রয়েছে। মিস্টার স্যানিয়েলের দিকে চেয়ে বললেন, আমার ইচ্ছা যে 2-1 দিনের মধ্যে যদি শুভ দিন থাকে তবে শুভ কাজ সেরেই আমি বাড়িতে ফিরে যাই। মিস্টার স্যানিয়েল বললেন, আপনার কথা আমি বুঝেছি। তাছাড়া উভয় পক্ষ থেকে যখন সম্মতি এসেই গেছে তখন মিছে দেরি করারও কোনো সার্থকতা দেখিনে। সরোজ বলল, কিন্তু রমার বিয়ে এমন অনাড়ম্বরে হবে কি করে বাবা? আরে আড়ম্বর তো আর পালিয়ে যাচ্ছে না সরোজ, তুমি কি ভুলে যাচ্ছ সব কথা? মোহনের মতো দুর্দান্ত দস্যুর কবল থেকে উদ্ধার পাবার কোনো আশা কি তুমি করেছিলে? বিপদ কি একেবারে কেটে গিয়েছে তুমি ভাবো? তাই আমি একথা বাইরে প্রচারিত হবার পূর্বেই শুভ কাজ সেরে ফেলতে চাই। মিস্টার সোমের যুক্তির গুরুত্ব অস্বীকার করার পথ ছিল না, সুতরাং সকলেই সম্মতি দান করল। ডাক্তার গুপ্ত একজন আচার্যকে ডাকবার জন্য ভৃত্য প্রেরণ করলেন। অনতিবিলম্বে পাঁজি পুঁথি নিয়ে আচার্য হাজির হলেন। নানা শ্লোক আবৃত্তি করতে করতে পাঁজি দেখে বললেন, আগামী পরশু বিবাহের অতি শুভ দিন আছে, একেবারে রাজ্যটক মিল হবে। ওই দিনেই যদি সম্ভব হয়। মিস্টার সোম উৎসাহ ভরে বললেন, নিশ্চয়ই সম্ভব হবে। আগামী পরশুই আমি শুভ বিবাহের কাজটি শেষ করতে চাই। আচার্য টিকি নাড়তে নাড়তে বললেন, উত্তম, ভালোই হলো, শুভস্য শীঘ্রম। এখন আয়োজনে লেগে পড়ুন।
আমাকে ভালো রকমে বিদায় করবার আজ্ঞা হোক। ডাক্তার গুপ্ত একখানি 50 টাকার নোট বের করে আচার্যের হাতে প্রদান করলেন। আচার্য অবিশ্বাস্য দৃষ্টিতে একবার নোটের দিকে, অন্যবার সভয়ে দাতার দিকে চাইতে চাইতে দ্রুত পদে প্রস্থান করলেন। মিস্টার স্যানিয়েল বললেন, আমি আপনাকে অভিনন্দিত করছি ডক্টর গুপ্ত। যে রত্নের মালিক আপনি হতে যাচ্ছেন তা সত্যই দুর্লভ রত্ন। নইলে মোহনের মতো একটা জহুরি তাতে আগ্রহশীল হতো না। ডাক্তার গুপ্ত কৃতার্থ দৃষ্টিতে একবার রমার মুখের দিকে চেয়ে মিস্টার স্যানিয়েলকে বললেন, আপনার কি মনে হয় যে দস্যু মোহন কোনো অত্যাচার শুরু করতে পারে? মিস্টার স্যানিয়েল চিন্তিত স্বরে বললেন, যদি সে শুনতে পায় তাহলে সে যে কি করবে আর করবে না ভাবতেও আমি ভরসা পাই না। সেজন্যই আমাদের বিশেষভাবে আয়োজন করতে হবে। ডাক্তার গুপ্ত বললেন, পুলিশের বন্দোবস্ত তো? হ্যাঁ, সহস্র পুলিশকে দিবারাত্র মোতায়েন রাখা প্রয়োজন হবে। তারপর একবার বিবাহ হয়ে গেলে আর কোনো আশঙ্কার কারণ থাকবে না। মিস্টার স্যানিয়েল নিশ্চিন্ত স্বরে বললেন। মিস্টার সোম অত্যন্ত চিন্তিত হয়ে বললেন, থাকবে না এমন আশ্বাস একটা দস্যুর ওপর করা কি চলে মিস্টার স্যানিয়েল? অন্য দস্যুর ওপর চলে কিনা জানি নে, কিন্তু মোহনের ওপর চলে। আমি যদ্দূর মোহনকে জানি তাতে কোনো হীন কাজ যে তার দ্বারা হবে না সে বিশ্বাস আপনি আমার নিকট থেকে গ্রহণ করতে পারেন। ডাক্তার গুপ্ত নত স্বরে বললেন, আমার একটা ভিক্ষে আছে। আমার বাড়িতে যে কোনো বিষয়ের জন্য যা কিছু অর্থের প্রয়োজন হবে সব আমার ওপর ছেড়ে দেবেন। এই ভিক্ষে আপনার কাছে। মিস্টার সোম সস্নেহে বললেন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক বাবা। দস্যু মোহনের প্রিয়তমা নারী, তার কবল থেকে উদ্ধার প্রাপ্তা তরুণী কুমারী রমা সোমের সঙ্গে ডাক্তার অরুণ গুপ্তের বিবাহ। এই গুপ্ত সংবাদ কোন রন্ধ্র দিয়ে বাইরে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল তা বুঝতে সক্ষম হওয়া মিস্টার স্যানিয়েলের পক্ষেও দুরূহ হলো, কিন্তু তার কাজও যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেল। বিবাহ তারিখের পূর্বদিন অপরাহ্নে ডাক্তার গুপ্তের বাংলোর চারিদিকে মিলিটারি সঙ্গিনধারী পুলিশের বুজ্জ রচিত হওয়ায় সর্বসাধারণের উৎসাহ ও উদ্দীপনা শতগুণে বৃদ্ধি পেয়ে গেল। দলে দলে নরনারী মিলিটারি বুজ্জের বাইরে সমবেত হতে লাগলো, কিন্তু সেই বুজ্জ ভেদ করে কয়েকজন ভাগ্যবান ব্যক্তি ব্যতীত ভেতরে প্রবেশ করা কারও সাধ্য হলো না। সংবাদপত্রের রিপোর্টারের দল বাইরে থেকে যেটুকু সংবাদ সংগ্রহ করতে সক্ষম হলো তাই কল্পনায় রঙিন রঙে অতিরঞ্জিত করে নানা উদ্ভট সংবাদ পরদিন প্রভাতী সংবাদপত্র সমূহে প্রকাশ করলো। কোনো কাগজে বের হলো, দস্যু মোহন পত্র লিখে জানিয়েছে যে যদি ডাক্তার গুপ্তের সঙ্গে তার নির্বাচিত ভবিষ্যৎ পত্নীর বিবাহ দিবার ইচ্ছা অদ্য বেলা 10টার মধ্যে পরিত্যাগ করা না হয় তাহলে সে ডাক্তার গুপ্তের বাংলো ধূলিসাৎ করে দিয়ে সকলকে হত্যা করবে এবং মিস সোমকে অপহরণ করে নিয়ে যাবে। এই ভয়াবহ সংবাদ পেয়ে ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার স্যানিয়েল অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন এবং কমান্ডিং অফিসারের নিকট 1 ডিভিশন সৈন্য সাহায্য প্রার্থনা করিয়া গভর্নমেন্টের মারফত অনুরোধপত্র পাঠিয়েছেন। এই পর্যন্ত লিখে সম্পাদক মন্তব্য প্রকাশ করেছেন যে দস্যু মোহনের ইচ্ছার বিরুদ্ধে এই বিবাহের প্রচেষ্টা না হলেই সব দিক থেকে সমীচীন হতো, কারণ মোহনের বাক্য কখনো মিথ্যা হইতে শোনা যায়নি। অনর্থক কতগুলো মহামূল্যবান জীবন বলি না দেবার জন্য আমরা ডাক্তার গুপ্তের নিকট আবেদন জানাচ্ছি। তিনি উচ্চশিক্ষিত, ধনী, বিলাত ফেরত মহানুভব ব্যক্তি। তার মতো ব্যক্তির পক্ষে এরকম কাজ থেকে বিরত হওয়াই সমীচীন। অন্য একখানি সংবাদপত্রের সম্পাদকীয় স্তম্ভে লেখা হয়েছে যে আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হলাম যে মোহন ভাগীরথীর অঙ্ক থেকে এক সুড়ঙ্গ পথ তার অসংখ্য অনুচরের দ্বারা খনন করাতে আরম্ভ করেছে, কারণ ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার স্যানিয়েল সৈন্যবুজ্জ রচনা করে কোনো জীবিত প্রাণীর পক্ষে বিনা সমরে ডাক্তার গুপ্তের ভবনে হানা দেওয়া অসম্ভব করেছেন। সুতরাং মোহনের কর্মতৎপরতা এই পথে প্রবাহিত হয়েছে। আমরা এটাও শুনলাম যে এক সুড়ঙ্গ পথ ভগীরথীর গর্ভ থেকে বরাবর ডাক্তার গুপ্তের শয়নকক্ষ অবধি খনন করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমরা এই দুঃসংবাদের জন্য প্রত্যাশা করছি যে দস্যু মোহন তার প্রিয়তমা নারীর বিবাহ উদ্যোগকারীগণকে হত্যা করে
মিস সোমকে অপহরণ করে নিয়ে গেছে। আমরা এইখানে একটা মন্তব্য না করে থাকতে পারলাম না। তা এই যে ভারতবর্ষে কি বিবাহযোগ্যা নারীর দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে, নাকি শিক্ষিতা তরুণীর অভাব দারুণ হয়ে প্রকট হয়ে উঠেছে? যখন এরকম কিছুই হয়নি, তখন এই একটি মাত্র তরুণীকে ঘিরে এই রকম তাণ্ডবের অর্থ কি? একজনের নির্বাচিত ভবিষ্যৎ পত্নীকে বিবাহ করতে প্ররোচিত হওয়া কি সুশিক্ষার লক্ষণ? আমাদের কেবলই মনে হচ্ছে যে এই বিবাহ না হলেই মঙ্গল হতো। এখনো সময় আছে। আমরা আশা করছি শেষ পর্যন্ত মিস্টার সোম ও ডাক্তার গুপ্তের শুভ বুদ্ধির উদ্রেক হবে এবং অশান্তিকর ব্যাপারের জবনিকা পতন হবে। মিস্টার স্যানিয়েল সংবাদপত্র দুখানির সংবাদ ও মন্তব্য পাঠ করে মৃদু হেসে বললেন, সংবাদ ছাপলে যে অনিষ্ট হতে পারে এই দুটি কাগজ পড়েই তা বোঝা যায়। সরোজ বলল, কিন্তু এমন সংবাদে যে ভীষণ অনিষ্ট হতে পারে তা কি সম্পাদকেরা বোঝেন না? তাঁরা নিশ্চয়ই প্রত্যেকেই শিক্ষিত ব্যক্তি, তবুও কেন যে অসমর্থিত সংবাদ প্রকাশ করতে দ্বিধাবোধ করেন না, আশ্চর্য নয় কি কাকাবাবু? মিস্টার স্যানিয়েল বললেন, ওরা যে দেখেন না তা নয়, কিন্তু সব বুঝেও ওরা চোখ বুঝে বসে থাকেন, কারণ পাঠকদের কৌতূহল ওরাই বর্ধিত করে রেখেছেন। সুতরাং তৃপ্তি দেওয়ার ভারও ওদেরই। তাই যখন সত্যিকার কোনো খবর এরা না পান, তখন কল্পনার মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হন। নইলে কাগজের সুনাম নাকি নষ্ট হয়, গ্রাহকের সংখ্যা একেবারে কমে যায়। তবে তো বিপদের কথা। সরোজ বিস্মিত স্বরে বলল। মিস্টার স্যানিয়েল মৃদু হেসে বললেন, কিন্তু সত্য অনেক সময় কল্পনাকে যে পরাভূত করে তাও আমরা জানি সরোজ। সুতরাং এইসব ভদ্রলোকের কল্পনাকেও যে সত্য ঘটনা ছাড়িয়ে যেতে পারে সে বিপদের আশঙ্কা এখনো কাটেনি। আপনি কি বিশ্বাস করেন মোহন এই কঠোর বন্ধন ভাঙবার চেষ্টা করতে ইচ্ছুক হবে? সরোজ প্রশ্ন করল। মিস্টার স্যানিয়েলের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, যারা আসল মোহনকে চেনে না তারা অনেক কিছুই ভাবতে পারে, কিন্তু সত্যই যারা চেনে তারা কিছুতেই নিশ্চিন্ত হতে পারে না। কারণ কার্যক্ষেত্রে দেখা গেছে যে কোনো বাধাই মোহনের পক্ষে প্রচুর নয়। বলেন কি কাকাবাবু, মোহন যে এতখানি ভীষণ, এমন বলবান, এত বড় দুঃসাহসিক, সত্যি কি আপনি বিশ্বাস করেন? এমন সময়ে ডাক্তার গুপ্ত হাসি মুখে প্রবেশ করলেন। কে হে ভীষণ বলবান দুঃসাহসিক মিস্টার স্যানিয়েল? দামি পট্টবস্ত্রে আবৃত, কপালে চন্দন চর্চিত হয়ে ডাক্তার গুপ্তের মুখখানি যেরকম অপরূপ শোভা ধারণ করেছে তা বিমুগ্ধ দৃষ্টিতে ক্ষণকাল দেখে মিস্টার স্যানিয়েল বললেন, পিতৃপুরুষের শ্রাদ্ধ ক্রিয়া কি শেষ হলো? হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নের জবাব দিন। ডাক্তার গুপ্ত মৃদু হাস্য সহকারে বললেন, কে আবার? আমরা দস্যু সম্রাট মোহনের সম্পর্কে আলোচনা করছি। মিস্টার স্যানিয়েল বললেন, মোহন আর মোহন, আপনাদের দেখছি দ্বিতীয় আর কিছু নেই যে আলোচনা করেন। মোহনের সাধ্য কি যে আপনার রচিত বুঝ্য ভেদ করে এখানে দেখা দিতে সক্ষম হবে? ডাক্তার গুপ্ত নিবিড় স্বরে বললেন, ভায়ার একবার সাহস দেখুন কাকাবাবু, এই কাগজ দুখানার লেখাটুকু আগে পড়ুন, তারপর আপনার কথা আমরা শুনবো। বলে সরোজ কাগজ দুখানি ডাক্তার গুপ্তের হাতে তুলে দিল। ডাক্তার গুপ্ত সংবাদ দুটিতে চক্ষু বুলিয়ে বললেন, সারা দেশটাই দেখছি মোহন ম্যানিয়ায় ভুগতে আরম্ভ করেছে। শেষে দেখছি আমায় প্র্যাকটিস শুরু করতেই হলো। কিন্তু এমন লোমহর্ষক সংবাদ এরা পেলেন কোথায়? মিস্টার স্যানিয়েল বললেন, কোথাও সংবাদ পাননি, তাই জন্যই মিথ্যে সংবাদ ছেপেছেন। তাহলে দেখছি আমাদের বিবাহের গোপনতা বেশ সুচারুরূপেই রক্ষিত হয়েছে। বলে ডাক্তার গুপ্ত হেসে উঠলেন। মিস্টার সোম ব্যস্তভাবে বললেন, বাবা অরুণ, তুমি এখানে আর আমি চারিদিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অরুণ গুপ্ত নতমুখে বললেন, আদেশ করুন। আদেশ করব কি বাবা, ম্যাজিস্ট্রেটের বাড়ির মেয়েরা
তোমার গায়ে হলুদ দেবার জন্য যে ঘড়ি ধরে বসে রয়েছেন, যাও যাও, আবার সময় না বয়ে যায়। এক তো যথেষ্ট দুর্ভাবনায় আমরা অস্থির হচ্ছি। এসো বাবা, এসো। বলতে বলতে বৃদ্ধ মিস্টার সোম অগ্রসর হলেন। অরুণ গুপ্ত মৃদু হাসি মুখে তার পিছু নিল। সরোজ বলল, আয় হলুদ দেখি গে কাকাবাবু। যাও বাবা, আমি এদিকটা একবার তদারক করে আসি। বলে মিস্টার স্যানিয়াল বহির্মহলে গমন করলেন। মিলিটারি পুলিশ বুঝছেন নিরাপদ ব্যবধানে সহস্র সহস্র কৌতূহলী নরনারীর সমাবেশ হয়েছিল। মিস্টার স্যানিয়াল বাইরে এসে যা দেখলেন তাতে মনে মনে হেসে ভাবলেন, যদি সত্যি সত্যি সংবাদপত্রের উদ্ভট কল্পনা অনুযায়ী মোহন কিছু করার চেষ্টা পায়, তবে তাকে প্রথম মুখে এই 10,000 কৌতূহলী নরনারীকে পরাজিত করতে হবে, তারপর মিলিটারি বুলেট। তার আরেকটি দিনের ঘটনা মনে পড়ল, যেদিন মোহন ঘোষণা করে ঠিক নির্ধারিত সময়ে এক বিবাহলোলুপ বৃদ্ধ জমিদারকে হত্যা করেছিল। কিন্তু সেদিনের সঙ্গে আজকের ব্যাপারের আকাশ পাতাল প্রভেদ আছে। সেদিন মোহন প্রকাশ্যে ঘোষণা করেছিল এমন এক কাজ করার জন্য যার বিরুদ্ধে পুলিশ ও গভর্নমেন্ট দণ্ডায়মান হলেও জনসাধারণের মৌন সম্মতি এবং সামর্থ্য তার পক্ষে ছিল, এবং পুলিশও কঠোর হস্তে দস্যু মোহনকে দমন করতে চাইলেও তার কার্যকে নিছক দস্যুজন সুলভ বলে ভাবতে পারেনি। কিন্তু এক্ষেত্রে সে যে রমণীকে বিবাহ করতে চায় সেই রমণীর যদি সম্মতি থাকত, তবে বহু পূর্বেই সে স্বকার্য সমাধা করতে পারত, কিন্তু তা হয়নি। সুতরাং মোহন যে আবার বলপূর্বক মিস সোমকে নিয়ে যেতে চাইবে তাও সহজে বিশ্বাস করা যায় না। কিন্তু দস্যু মোহনকে আমি চিনি, সে ভুলেও মিথ্যা কথা বলে না। সুতরাং সে যখন প্রকাশ্যে ঘোষণা করেছে মিস রমা সোমকে সে প্রাণ অপেক্ষা ভালোবাসে, তখন সেই নারীকে অন্যের পত্নী হইতে সহজে দেবে কি না এটাও এক সমস্যা। আর একমাত্র এই কারণেই আমাকে এত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। মিস্টার স্যানিয়াল নীরবে দাঁড়িয়ে চিন্তা করছিলেন। এমন সময় কমান্ডিং অফিসার এসে অভিবাদন করে বললেন, কিছু নতুন খবর আছে স্যার? মিস্টার স্যানিয়াল বললেন, না, তবে আপনারা খুব সতর্ক হয়ে থাকবেন, কারণ মোহনের মতো ধূর্ত আর দ্বিতীয় আছে কি না আমার জানা নেই। কমান্ডিং অফিসার হেসে বললেন, বুলেটের কাছে সব ধূর্তামি বোকা বনে যায় স্যার। তা ঠিক, কিন্তু বুলেট যদি তাকে দেখতে না পায়। বলে মিস্টার স্যানিয়াল মৃদু হাস্য করলেন। ক্রমশ জনতা বৃদ্ধি পেতে লাগলো। তাদের পুলিশ বেষ্টনীর নিকটে আসতে দেখে কমান্ডিং অফিসারের আদেশে সওয়ার পুলিশ চার্জ করে জনতাকে বহু দূরে সরিয়ে দিল। জনতা মুখর হয়ে উঠল। সন্ধ্যা হলো। বিবাহের লগ্ন রাত্রি 9টায়। মিস্টার সোম অত্যন্ত ভীত ও উৎকণ্ঠিত হয়ে উঠতে লাগলেন। তিনি বারবার ঘড়ির দিকে চাইতে লাগলেন। রমার মুখ দেখে ধারণা করা শক্ত যে কোন চিন্তা তার মনটিতে আলোড়ন করে তুলেছে। ডাক্তার গুপ্তের মুখে এতটুকু চিন্তা বা ভয়ের চিহ্ন ছিল না। তিনি প্রশান্ত মুখে রমার দিকে চেয়ে দেখছেন। সরোজ একবার ঘর, অন্যবার বাইরে ঘুরে বেড়াচ্ছিল। ম্যাজিস্ট্রেট কর ও তাঁর পরিবারবর্গ কোনো এক অজ্ঞাত কারণে নিমন্ত্রণ রক্ষা করতে অক্ষমতা প্রকাশ করেছেন। অবশ্য সেই জন্য ভুরি ভুরি মার্জনা ভিক্ষাও করেছেন। যত রাত্রি হতে লাগলো ততই জনতার সমাবেশ ও কলরব বৃদ্ধি পেতে লাগলো। সময় কারো জন্য অপেক্ষা করে না। অবশেষে রাত্রি 9টা বাজলো। পুরোহিত মন্ত্র পাঠ করতে লাগলেন। মিস্টার সোম বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে ইষ্টমন্ত্র জপ করতে লাগলেন। যথাবিহিত আচার ও অনুষ্ঠানের ভেতর দিয়ে মন্ত্র পাঠ করে ডাক্তার অরুণ গুপ্ত ও কুমারী রমা সোম উভয়ে পূত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীতে পরিণত হলেন। মঙ্গল শঙ্খ বাজতে লাগলো। দুজন পরিচারিকা ও মিস্টার সোমের পুত্রবধূর মুখে উলুধ্বনি হতে লাগলো। শুভ বিবাহ শেষ হয়ে গেল। মিস্টার স্যানিয়াল একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইরের জনতার নিকট এই শুভ সংবাদ ঘোষণা করলেন যে শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেছে। প্রত্যেকে ক্ষুণ্ণ মনে নিজের নিজের বিরক্তি প্রকাশ করতে করতে ধীরে ধীরে চলে যেতে আরম্ভ করলো। কারণ তারা শুভ বিবাহ দেখতে আসেনি, এসেছিল বিবাহ পণ্ড হওয়া দেখতে। কিন্তু মোহন এলো না।
তার প্রিয়তমা নারীকে রক্ষা করতে পারল না, এর অপেক্ষা বিস্ময়ের বস্তু আর কিছুই ছিল না। তাই জনতা বিষণ্ণ মনে ভাবতে লাগলো তারা বৃথায় সময় নষ্ট করেছে। জনতার মনে যাই হোক, কিন্তু রমা কি সুখী হয়েছে? এই চিন্তা কঠোর মনা ডিটেকটিভ মিস্টার স্যানিয়েলের মনেও উদয় হয়েছিল। তার মন ও মোহনের ব্যর্থতায় সহানুভূতিতে পূর্ণ হয়ে গেল। তিনি ভাবলেন, আজ যে আঘাত তিনি মোহনকে করলেন, সেই আঘাত বাঁচিয়ে সে কি আর দাঁড়াতে পারবে? তিনি তো বিশেষ রূপেই জানেন মোহন তরুণীকে কীরকম ভালোবাসত। যাই হোক, তিনি মোহনের মতো দস্যুকে পরাজিত করতে সক্ষম হয়ে ভারতব্যাপী যশ, সম্মান ও পদোন্নতির পথ মুক্ত করেছেন, তাতে তো বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে তার অসুখী হওয়ার হেতু কি থাকতে পারে? মিস্টার স্যানিয়েল জোর করে সকল চিন্তা মন থেকে বিতাড়িত করে অন্দরমহলে প্রবেশ করে দেখলেন হাসি মুখে মিস্টার সোম তাঁর দিকে এগিয়ে আসছেন। মিস্টার সোম বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কাজ যে এমনভাবে শেষ হবে আমি ভাবতেই পারিনি। আসুন আসুন, মিষ্টি মুখ করবেন। বরকনে কোথায়? মিস্টার স্যানিয়েল প্রশ্ন করলেন। তারা তো বাসর ঘরে গেছে। এমন অবস্থায় বিবাহ, তার আবার বাসর ঘর। হ্যাঁ, কিন্তু নিয়ম রক্ষা করা চাই তো। মিস্টার সোম ক্ষুণ্ণ স্বরে বললেন। তা চাই বই কি। হ্যাঁ, চলুন আমরা রাত্রের আহার শেষ করে নিই। মিস্টার স্যানিয়েল অগ্রসর হলেন। মিস্টার সোম বললেন, আমি বলছিলাম কি, সিপাহীদের ও অফিসারদেরও খাইয়ে দিলে হয় না? বিবাহ যখন হয়ে গেছে তখন আর চিন্তা কিসের বলুন তো? মিস্টার সোম প্রশ্ন করলেন। মিস্টার স্যানিয়েল বললেন, না, আর চিন্তা নেই। তবে এতগুলি সিপাহের আয়োজন করা এত রাত্রে কি সম্ভব হবে? মিস্টার সোম হাসি মুখে বললেন, আপনি যে কি বলেন মিস্টার স্যানিয়েল, তা ঠিক নেই। কবে আয়োজন হয়ে গিয়েছে? বাবাজির হিসেব জ্ঞান আর দূরদৃষ্টি দেখলে মুগ্ধ হতে হয়। অরুণ গোড়া থেকেই ওদের জন্য খাবার প্রস্তুতের বন্দোবস্ত করে রেখেছে। সব তৈরি, শুধু আপনার আদেশের অপেক্ষায় রয়েছি। ডাক্তার গুপ্তের ব্যবহারে মিস্টার স্যানিয়েল মুগ্ধ হলেন এবং কমান্ডিং অফিসারের সঙ্গে যুক্তি করে দুই দলে বিভক্ত হয়ে এক দল পাহারা দিতে লাগলো এবং অন্য দল আহার শেষ করে পাহারায় নিযুক্ত হলে প্রথম দল আহার করে গেল। বাসর ঘর, কেউ ছিল না যে বাসরে জাগবে, বর ও কনেকে জাগিয়ে রাখবে। সুতরাং বর ও কনে সারাদিনের শ্রান্তি ও ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় অভিভূত হয়ে পড়ল। মিস্টার সোম নতুন জামাতাকে নিয়ে আগ্রার দুর্গপ্রাসাদে ফিরে এসেছেন। তিনি মিস্টার স্যানিয়েল ও তাঁর পুত্র কেশবকে সমাদর দেখিয়ে সঙ্গে এনেছেন। তিনি একটি বৃহৎ ভোজের আয়োজন করে আগ্রার সকল আত্মীয় স্বজন এবং শিক্ষিত ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ করে পত্র পাঠিয়ে দিয়েছেন। তিনি বিবাহে যে সমারোহ করতে পারেননি বলে দুঃখ করছিলেন, তা সম্পূর্ণরূপে পুষিয়ে নেওয়ার জন্য মহা সমারোহে আয়োজন কাজে ব্যস্ত হয়ে পড়লেন। মিস্টার স্যানিয়েল ও তাঁর পুত্র মিস্টার সোমের সম্মানিত অতিথি হিসাবে বাস করতে লাগলো। ভোজ আরও দুদিন পরে। মিস্টার সোমের আগমন বার্তা পেয়ে রায়বাহাদুর হন্তদন্ত ও মুক্ত কচ্ছপ্রায় হয়ে মোটরে ছুটে এলেন। তিনি বাতে ভুগছিলেন বলে বেনারসে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে পারেননি। সেই জন্য তার ক্ষোভের আর অন্ত ছিল না। রমা ড্রয়িং রুমের ফুলের তোড়াগুলো সাজিয়ে রাখছিল। রায়বাহাদুর প্রবেশ করেই রমার মুখের দিকে এক দৃষ্টি চেয়ে রইলেন। সহসা তার মুখ থেকে একটি কথাও বের হলো না। রমা মৃদু হেসে বলল, এ কি দাদু, একটা কথাও বলছেন না যে? রায়বাহাদুর বললেন, আহা রমা, তাহলে আমার দেখবার ভুল হয়নি বল। কিন্তু কি ব্যাপার বল দেখি ভাই, যথার্থ তোর বিয়ে হয়েছে তো? নাত জামাই এসেছে নাকি? হ্যাঁ দাদু। রমা সলাজ কণ্ঠে নত মুখে বলল, যাক, বাঁচা গেল। তাহলে মোহন কোনো বাধা দিতে পারেনি, কি বলিস? রায়বাহাদুর সবিস্ময়ে প্রশ্ন করলেন।
বাধা দিলে কি আপনি সুখী হতেন দাদু? রমা মৃদু হাসি মুখে বলল। রায়বাহাদুর কি বলবেন, কি কথা কইবেন ভেবে পেলেন না। তবে কি তাঁর ধারণার কোনো ভিত্তিই ছিল না? তবে কি তাঁর ধারণা সবই ভুল? যাক, রমা যদি সুখী হয়ে থাকে তবে আর ওসব চিন্তা করে লাভ কি? তিনি প্রকাশ্যে বললেন, তারপর এদের তো কারুকেই দেখছি না যে। তোমার দাদা, বাবা, নাত জামাই, মিস্টার স্যানিয়েল সব গেলেন কোথায়? রমা হেসে বলল, তাঁরা তাঁরা সুড়ঙ্গ পথে বিচরণ করছে দাদু। অর্থাৎ? রায়বাহাদুর বিস্মিত দৃষ্টিতে চাইলেন। শূন্য ধনাগারের সন্ধানে সবাই মেতেছে দাদু। আমার এসব ভালো লাগে না, তাই আমায় দেখতে পেলেন। রমা ধীরে ধীরে বলল। রায়বাহাদুর বুঝতে না পেরে বললেন, তোর কথা ভাই আমি একবারও বুঝতে পারলাম না। রমা হাসি মুখে বলল, বাবার যে সাংকেতিক দলিল চুরির ঘটনা নিয়ে এত কাণ্ড ঘটে গেল তা তো জানেন দাদু? তা জানি না দিদি, কিন্তু হয়েছেটা কি? রায়বাহাদুর প্রশ্ন করলেন। রমা সলাজ কণ্ঠে বলল, আপনার নাত জামাই সেই সাংকেতিক দলিলের পাঠোদ্ধার করেছে, তাই সবাই দেখতে গেছে সেই বিদ্যে ঠিক কিনা। রায়বাহাদুর বিস্ময়ে ক্ষণকাল বিহ্বল দৃষ্টিতে চেয়ে থেকে বললেন, নাত জামাই, নাত জামাই, নাত জামাই সাংকেতিক দলিলের পাঠোদ্ধার করেছে? আমাদের নাত জামাই? হ্যাঁ দাদু, কিন্তু আপনি এরকম। রমাকে বাধা দিয়ে রায়বাহাদুর বললেন, কে বলছিস রমা? আমাদের নাত জামাই পাঠোদ্ধার করেছেন? হ্যাঁ, সেই তো বলছি দাদু, কিন্তু আপনি এতটা আশ্চর্য হচ্ছেন কেন? রমা হাসতে হাসতে বলল। রায়বাহাদুর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে বলে উঠলেন, আমি আমি এখনই নাত জামাইকে দেখতে চাই, এখনই দেখতে চাই, এখনই। এমন সময় মিস্টার সোমের পিছনে সরোজ, মিস্টার স্যানিয়েল, নতুন জামাতা অরুণ গুপ্ত প্রবেশ করলেন। রায়বাহাদুর অরুণ গুপ্তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষণকাল চেয়ে হতাশভাবে বসে পড়লেন। ধনাগার আবিষ্কৃত হলো সোম। সকলে রায়বাহাদুরকে প্রণাম করার পর মিস্টার সোম বললেন, হলো কাকা বাবু, কিন্তু আগার আছে, ধন নেই। অরুণ গুপ্ত বললেন, আমার বিশ্বাস যে সময়ে মোগল সাম্রাজ্য ধ্বংসের পথে চলেছিল, খাজনা আদায় একরকম বন্ধ হয়ে গেছিল। তারা যখন শুধু যুদ্ধ বিগ্রহে ব্যাপৃত ছিল, সেই সময় মাসের পর মাস এই সঞ্চিত ধন ব্যয় হয়ে যায়। এই সুড়ঙ্গের মুখ যে আকবরের প্রাসাদ অবধি যুক্ত আছে তা আমরা জেনেছি। সুতরাং অভাবের সময়ে, অনটনের সময়ে এই ধন ব্যয় করা হতে তাদের আর কেউ বাধা দিতে পারেনি। মিস্টার স্যানিয়েল বললেন, আপনার অনুমান সত্য ডক্টর গুপ্ত, কিন্তু ধনাগার দখল নিয়ে প্রথমে মোহনের যে কর্মতৎপরতা প্রকাশ পেয়েছিল, তারপর আর কিছুই না দেখে আমার মনেও শতই সন্দেহ হয়েছিল যে ধনাগারের কাহিনীর কোনো ভিত্তি নেই। শেষে দেখছি আমার ধারণাই সত্যে প্রমাণিত হলো। সকলে হেসে উঠলেন। রায়বাহাদুর নীরবে শুনছিলেন। বললেন, বেশ জামাই হয়েছে তোমার সোম, ভায়া যেন একেবারে কার্তিকটি। সরোজ হেসে বলল, দাদুর বিশ্বাস কার্তিকের চেয়ে সুন্দর আর কেউ নেই। কার্তিক তো শুধু সুন্দর নয় ভাই, তিনি দেব সেনাপতি, বীর। সম্ভ্রম স্বরে রায়বাহাদুর বললেন। এমন সময় বেয়ারা এসে পুলিশ সুপারের একখানা কার্ড দিল। মিস্টার সোম তাকে আনার জন্য আদেশ দিয়ে মিস্টার স্যানিয়েলের দিকে চেয়ে বললেন, পুলিশ সুপার এসেছেন মিস্টার স্যানিয়েল। মিস্টার স্যানিয়েল বিস্মিত হলেন। এমন সময় আগ্রার পুলিশ সুপার ও তাঁর পশ্চাতে চিফ ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার বেকার প্রবেশ করলেন। মিস্টার সোমের সঙ্গে করমর্দন করলে মিস্টার বেকারকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতে পুলিশ সুপার বললেন, ইনি মিস্টার বেকার, মিস্টার সোম। ভারত গভর্নমেন্ট মোহনের জন্য জ্বালাতন হয়ে আপনার অনুরোধে মিস্টার বেকারকে
এরোপ্লেনে করে ফিরিয়ে এনেছেন। এখন ইনি আপনার সাংকেতিক দলিলের পাঠোদ্ধার করবেন এবং দস্যুকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করবেন। মিস্টার সোম আপ্যায়িত হয়ে বললেন, ধন্যবাদ, কিন্তু সাংকেতিক দলিলের পাঠোদ্ধার হয়ে গেছে। মিস্টার বেকার বিস্মিত হয়ে বললেন, হয়ে গেছে? কে পাঠোদ্ধার করেছেন? ইনি কে? মিস্টার বেকার অরুণ গুপ্তের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। মিস্টার সোম হাস্য মুখে বললেন, ইনি আমাদের নতুন জামাতা অরুণ গুপ্ত। ইনি দলিলের পাঠোদ্ধার করেছেন। মিস্টার বেকার অরুণ গুপ্তের দিকে চাইতে দেখলেন অরুণ গুপ্ত নির্নিমেষ দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠল। পর মুহূর্তে তিনি রমার মুখের দিকে চেয়ে দেখলেন তার মুখ মৃত মুখের মতো বিবর্ণ হয়ে গেছে। মিস্টার বেকারের অস্বাভাবিক ভাব দেখে সকলে নিস্তব্ধ হয়ে পড়ল। সহসা মিস্টার বেকার পকেট থেকে রিভলভার বের করে অরুণ গুপ্তের মস্তক লক্ষ্য করে উদ্যত করলেন। ভীষণ হাস্যে মুখ বিকৃত করে বললেন, আমি এমনই আশা করেছিলাম। হাত তোলে দাঁড়াও, নইলে এখনই মাথা খুলে উড়িয়ে দেব। অরুণ গুপ্ত নিঃশব্দে শান্ত মুখে দুই হাত ওপরের দিকে তুলে দাঁড়ালেন। মিস্টার সোম বিস্ময়ে বিহ্বল হয়ে বললেন, আপনার এ কি রকম ব্যবহার মিস্টার বেকার? আপনি জানেন আপনি কার সঙ্গে এমন অভদ্র ব্যবহার করছেন? মিস্টার বেকার কিছুমাত্র ভ্রুক্ষেপ না করে বললেন, আমি জানি কার সঙ্গে কি ব্যবহার করছি। অরুণ গুপ্তের দিকে চেয়ে বললেন, তারপর তুমি ভেবেছিলে নিশ্চিন্তে সমাজের বুকের উপর বসে লীলা খেলা চালাবে? একটু নড়েছ কি তোমাকে গুলি করেছি মোহন। মোহন? এই একটিমাত্র শব্দে ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। মিস্টার সোম, রায়বাহাদুর, মিস্টার স্যানিয়াল, সরোজ একসঙ্গে চিৎকার করে উঠলেন, মোহন! হ্যাঁ, মোহন, দস্যু মোহন। আপনাদের সকলকে প্রতারিত করেছে দস্যু। সুপার, সুপার, আপনি ওকে সাহায্য করুন। রমা থরথর করে কাঁপছিল। মোহন একবার রমার দিকে চেয়ে মিস্টার স্যানিয়ালকে বলল, আর এক পা অগ্রসর হবেন না, দাঁড়ান। যারা অগ্রসর হচ্ছিলেন থমকে দাঁড়ালেন। এক দৃষ্টে বেকারের দিকে চেয়ে বলল, মোহনকে বন্দি করা কি এতই সহজ কাজ মিস্টার বেকার? হ্যাঁ, আমি মোহন যথারীতি আচার অনুষ্ঠানের মাঝে আমার প্রিয়তমা নারীকে স্ত্রী রূপে গ্রহণ করেছি। এর মাঝে এতটুকু কৃত্রিমতা নেই। কিন্তু আমি এখনো জীবন ভোগ করিনি বেকার। তুমি যে এত শীঘ্র আসবে তা আমি ধারণা করতে পারিনি। কিন্তু মিস্টার বেকার গর্জন করে বললেন, একটু নড়েছ কি তোমাকে গুলি করেছি মোহন। আজ আর তোমার নিষ্কৃতি নেই। মোহন রমার দিকে একবার চাইল। তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সহসা রমা ছুটে আসছে দেখে মোহন তার হাত দুটি নামিয়ে যেমন তাকে ধরতে গেল, মিস্টার বেকার দস্যু মোহন রিভলভার বের করছে মনে করে গুলি করলেন। সেই মুহূর্তে রমা মোহনের বক্ষের ওপর আর্তস্বরে চিৎকার করে লুটিয়ে পড়ল ও মোহন ধরার পূর্বেই মেঝের ওপর লুটিয়ে পড়ল। রমার তক্ত রক্তধারা ফোয়ারার মতো বের হতে লাগলো। কি থেকে কি হলো মিস্টার বেকার বুঝতে পারার পূর্বেই মোহন ছুটে গিয়ে মিস্টার বেকারের মুখের ওপর প্রচণ্ড এক ঘুষি মারল। মিস্টার বেকার একটা অস্ফুট আর্তনাদ করে ভূমিশয্যা নিলেন। তারপর মোহন বেকারের রিভলভার তুলে নিয়ে রমার ভুলুণ্ঠিত দেহ অবলীলাক্রমে দুই হাতে তুলে নিল এবং তা স্কন্ধের ওপর ফেলে দিয়ে একবার সকলের মুখের দিকে ও অন্যবার মিস্টার বেকারের মুখের দিকে চাইতে দেখল মিস্টার বেকার উঠে বসছেন। মোহন বলল, হতভাগ্য পশু, আজ তুমি যে কাজ করেছ তোমার মতো 100টা বেকারের জীবন নিলেও তার প্রতিকার হয় না। কিন্তু এখন আমি ভিন্ন মানুষ। যে দেবীকে তুই হত্যা করেছিস সেই আমাকে দেবতায় উন্নত করেছে। তাই আজ তোর ঘৃণ্য প্রাণ নিতে আমার ঘৃণাবোধ হলো। মোহন দেখল মিস্টার সোম
কন্যা শোকে মূর্ছিত হয়ে পড়ে রয়েছেন। সে মিস্টার স্যানিয়াল ও পুলিশ সাহেবের দিকে একবার জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে 2 পা বাড়ালো ও সহসা মিস্টার বেকারের দিকে একবার চেয়ে বলল, আজকের প্রতিদান তোলা রইল বেকার। ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের ঐতিহাসিক লিখবে মোহন তার প্রিয়তমাকে হত্যার নির্মম প্রতিশোধ কিভাবে নেয়। বেকার, বেকার তুমি কি করেছো? ওহ ওহ, রমা, রমা বলে সহসা মোহন ফুকারিয়া কাঁদিয়া উঠিল এবং হা হা শব্দে অট্টহাসি হাসতে হাসতে বের হয়ে গেল। অল্প সময় পর একটা মোটর চলার শব্দ হলো। তারপর ঘরে ও বাইরে মৃত্যুর মতো অটুট নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। এতক্ষণ আপনারা শুনছিলেন রমার বিয়ে শেষ পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই লিখে জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কি ধরনের গল্প শুনতে চান তা আমাদের অবশ্যই লিখে জানাবেন। এর পরবর্তী পর্বে দস্যু মোহনের গল্পে আসবে নতুন মোড়। মোহন নতুন রূপে আবার ফিরে আসবে, কিন্তু মাঝখানে নেব কিছুদিনের বিরতি। এক নতুন ধারার নতুন গল্প আপনাদের শোনাবো পরবর্তী সপ্তাহ থেকে। সেই গল্পের নাম কাঁটায় কাঁটায় সিরিজের উলের কাঁটা। গল্পটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই আশা রাখি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।